মির্জা সায়ের মুগ্ধ পর্ব সংখ্যা ১৪। চোখ দুটোর পাতায় ভর করেছে রাজ্যের সব ভার। মনটায় জেগেছে অদ্ভুত অস্থিরতা, সম্পূর্ণ শরীর ঘামছে দরদর করে। মাথায় তীব্রভাবে জেঁকে বসেছে মেয়েলি সুপ্ত অনুভূতিগুলো। মাহি হাঁসফাঁস করছে, অস্থিরতায় ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি ম্যারাথনে নেমেছে মনে হচ্ছে। অক্ষিপটের সামনে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার। মাথাটা দুলছে নেশার তোড়ে। মাহি তৎক্ষণাৎ দুহাতে নিজের মাথাটা চেপে ধরে মাতাল কণ্ঠে ধীমে আওয়াজে বলে, আমার এমন লাগছে কেন? সম্মুখে বসে থাকা মেইডেন কেমন বাঁকা হাসছেন দেখো। মেয়েটার এহেন বেগতিক অবস্থা দেখেও তার মধ্যে তেমন উচাটন পরিলক্ষিত হচ্ছে না। উল্টো মুখাবয়বে তার লেপটে আছে একরাশ শ্লেষাত্মক ভাবাসাব। তিনি একে একে কাউচের ওপর থেকে খাবার প্লেটেরগুলো ফের র্যাকে তুলে রাখছেন। অনমনে বিড়বিড়িয়ে বলছেন, দিস ইজ কল্ড ড্রাগড ডিজায়ার ডিয়ার। তোমার শরীর এখন অনেক কিছু চাইবে, স্পেশালি পার্টনার। কথাগুলো বলতে বলতেই ঠোঁট পিষে হাসছেন মেইডেন। মাহির অমন দুরাবস্থা সরু চোখে পরক্ষণেই মুখাবয়বে টানলেন মেকি ভালো মানুষের ছাপ। খানিকক্ষণ নড়ে চড়ে মাহির একদম নিকটে এসে বসলেন মধ্যবয়সী। এক হাতে আলতো করে মাহির কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলতে লাগলেন, মাই ডিয়ার, সিট তোমার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে তোমাকে আর তোমার ওকে ভীষণ প্রয়োজন। মাহির মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। শারীরিক যন্ত্রণা কুপকাত মেয়েটা তক্ষুনি মেডেনের কথাই সায় জানালো। অস্থির বদনে দুলতে দুলতে কোনো মতে উঠে দাঁড়িয়েই বলল, হ্যাঁ যাব, আমি এক্ষুনি যাব। কথা শেষ করার স্বাদ হয়নি মাহির। টলতে থাকা কদমে উদ্ভ্রান্তের ন্যায় হাঁটা ধরল দরজার দিকে। তবে খুব একটা এগোতে পারেনি মেয়েটা। তার আগে পেছন থেকে টান পড়ল কবজি বরাবর। মাহি থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। মেয়েদের অমন হুটহাট বাধা দেওয়ার মেয়েটা বুঝি বড্ড বিরক্ত হলো। সে কেমন ভ্রুকুচকে অস্থির কণ্ঠে আওড়ালো, কেন আটকালেন আমায়? হাত ছাড়ুন, আমি সিটের কাছে যাব। মেডেন স্মিত হাসলেন। এক হাতে মাহির কবজি চেপে রেখে এগিয়ে এলেন 2 কদম। অতঃপর মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলতে লাগলেন, এভাবে যেও না ডেয়ার, আজ রাতটা তোমার জন্য খুব স্পেশাল। এসো আমার সাথে, আমি তোমার বোল্ডভাবে তৈরি করে দিচ্ছি। সিট উইল লাভ ইট। সিটের পছন্দের কথা শুনে আচমকাই মাহির ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি দেখা মিলল। মেয়েটা কেমন লাজুকতার ন্যায় গুটিয়ে গেল। মেয়েদিন ক্রুর হাসলেন এ পর্যায়ে। তৎক্ষণাৎ মাহির হাতখানা টানতে টানতে নিয়ে গেলেন ক্লজেটের রুমের দিকে। হালকা সোনালি রাঙা স্লিভলেস ফ্রক নাইটি। ফ্রকের উচ্চতা ভীষণ কম, হাঁটু থেকেও 3 আঙুল উঁচুতে উঠে থাকায় ফর্সা মসৃণ পা দুটো পুরোপুরি উন্মুক্ত। মেধাহীন নারীর কায়ার সে কি তেজের রূপ। মাথা ভর্তি কুচকুচে কালো রঙা চুলগুলো স্ট্রেট না দিয়ে একদম টান টান করে পিঠের ওপর ফেলে রাখা। মেকআপ ভ্যানিটির সামনে কাঠের পুতুলের ন্যায় চুপচাপ বসে আছে মাহি। তাকে তৈরি করে দিচ্ছে মেইডেন। মেয়েটা যদি সুস্থাবস্থায় নিজেকে এহেন রূপে দেখতো, তাহলে নির্ঘাত চক্ষু লজ্জায় জ্ঞান হারাতো কয়েকবার। অথচ এখন দেখো, সে নিজেই চাইছে নিজেকে উন্মুক্ত করতে। মেইডেন আর দৃষ্টিতে এক আধবার আয়নার পানে তাকাচ্ছে। মাহির চোখ দুটো নিবু নিবু, ঠোঁটের কোণে কামুক হাসি রে স্পষ্ট। মেইডেন আর দেরি করলেন না। তৎক্ষণাৎ ভ্যানিটির ওপর থেকে গুচি ফ্লোয়ার চেরি বেসড পারফিউমটা হাতে নিয়ে মাহির সারা গায়ে ছিটিয়ে দিয়ে একটু একটু করে ছিটিয়ে দিলেন পারফিউমটা সে কি মাদকীয় সুবাস। চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস টানলে মুগ্ধতায় ভরে যাবে তন্মন। মেইডেন স্মিত হেসে আলগোছে মাহির 2 কাঁধে হাত রাখলেন। আয়নার পানে ঠায় তাকিয়ে থেকে বললেন, নাও ইউ আর পারফেক্টলি রেডি ফর টুনাইট। মাহির ঠোঁটে কোণে লেগে থাকা কামুক হাসিটা প্রশস্ত হলো ধীরে ধীরে। অবচেতন মনটা তার অজান্তেই তাকে দিয়ে করিয়ে দিচ্ছে কত কিছু। অথচ মেয়েটার সেদিকে থোড়াই খেয়াল আছে। 24 ঘন্টা আলোয় ঝকঝক করতে থাকা প্যালেসটা আজ হঠাৎ করে 5 মিনিট যাবৎ অন্ধকারে নিমজ্জিত। এহেন ঘটনায় যার পর নাই অবাক সকলে। তবে একজন শুধু অবাক নয়, সেই সাথে বড্ড শঙ্কিতও। মানুষের সে আর কেউ নয়, বরং মিলা। নিজের অমন আহত অবস্থায় থাকা সত্ত্বেও মেয়েটা এহেন অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে ছুটে যাচ্ছে 3 তলার দিকে। প্যালেসে বিদ্যুৎ না থাকায় এলিভেটর কাজ করছে না। মেয়েটা তবুও থেমে নেই। সিঁড়ি বেয়ে হন্তদন্ত পায়ে ছুটছে ওপরে। তার অবচেতন মন কেন কু ডাকছে। বারবার মনে হচ্ছে, মেয়েটার কোনো বিপদ হলো না তো?
এখানে আসার আগে মেডেনের কামরায় ঢু মারতেও দেখলো। মেডেন ঘরে নেই, তার মানে তিনি মেয়েটার কাছে নেই তো? এক অজান্তা আতঙ্কে গলা অবধি শুকিয়ে কাঠ হয়ে গেল মিলার। হাতে তীব্র যন্ত্রণায় নাক মুখ কুঁচকে রেখেছে কেমন, পা দুটো যেন আর এগোতেই চাইছে না। তবুও মিলা ছুটছে। প্রায় মিনিট 5 বাদেই সে চলে গেল 3 তলার লম্বা করিডোরে। দ্রুত কদমে পা চালিয়ে মাহির ঘরের দরজা কাছে আসে মেয়েটা কেমন বড়সড় এক ঝটকা খেলো মনে হচ্ছে। যেই দেখলো দরজার কাছে গার্ডস দুজন নেই, অমনি মনের মধ্যে একরাশ সন্দেহ নিয়ে ঘরে ঢুকলো মিলা। হন্য হয়ে পুরো ঘরময় পায়চারি চালিয়ে খুঁজতে লাগলো মাহিকে, কিন্তু না, মীরা ঘরে কোথাও নেই। মিলা গলা শুকিয়ে গেল ভয়ে, তার পা দুটো জমে গেল এক জায়গায়। সে কেমন আতঙ্কে ঠোক গিলে বিড়বিড় করতে লাগলো, কোথায় গেলে মুনলাইট? আবারও কেন মেডেনের ফাঁদে পা বাড়াতে গেলে? এবার তোমায় আমি কোথায় খুঁজবো মুনলাইট, কোথায়? মনস্টার প্যালেসে হঠাৎ লোডশেডিং হয়েছে। সদ্য ফর্কের আগায় ভেজিস নিয়ে মুখে তুলতে যাচ্ছিল মুগ্ধ। এরই মধ্যে এডুইনের অমন কথায় হাতখানা থেমে গেল বিচক্ষণ পুরুষের। এক মুহূর্ত চুপ করে ঠায় বসে থেকে পরক্ষণে কেমন বাঁকা হাসলো নীরবে। হাতের ফ্রকটা আলগোছে নিচে নামিয়ে কুটিল কণ্ঠে আওড়ালো, মনস্টারের নাকের গড়ায় বসে বিটলামি, নট ব্যাড। থামলো মুগ্ধ। রয়ে শুয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সুদর্শন যুবক। আজও গা উদুম তার, মাথার লম্বা চুলগুলো ভেজা। বোধ হয় সদ্যই গোসল ছেড়ে খেতে বসেছিলেন তিনি। তবে খাওয়া আর হলো না। এতে অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই মনস্টারের। সে কেমন গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছে ডাইনিং জোনের বাইরে। মনস্টারের পা দুখানা কয়েক কদম এগিয়ে আসতেই 3 জন মেড কেমন হন্তদন্ত হয়ে ছুটে এলো তার নিকট। 3 জনই নিজেদের এক হাঁটু মেঝেতে গেড়ে মাথা নুইয়ে রেখে বসলেন। অতঃপর নিজেদের হাত দুটো উঁচিয়ে ধরলেন মনস্টারের দিকে। একজনের হাতে মনস্টারের পছন্দের রিভলভার, আরেকজনের হাতে লম্বা একখানা তলোয়ার, আরেকজনের হাতে কাটা তারের চাবুক। কেউই জানে না মনস্টার কখন কোনটা তুলবে, তাই তো তারা প্রতিবার এগিয়ে আসে নিজ দায়িত্বে। আজও এলো। অন্যদিকে আরও 2 জন মেড এসে দাঁড়িয়েছেন মনস্টারের থেকে 1 হাত দূরত্বে। একজনের হাতে হাঙ্গার, তাতে ঝুলছে মনস্টারের কালো রঙা লং ওভারকোট, আরেকজনের হাতে ইস্ত্রি করা শার্ট। মনস্টার গম্ভীর মুখে হাত বাড়িয়ে কালো রঙা ওভারকোটটা গায়ে জড়িয়ে নিল। পরক্ষণে সম্মুখে হাঁটু গিয়ে বসে থাকা মেয়েদের হাত থেকে তলোয়ার এবং রিভলভারটা তুলতে এডুইনের উদ্দেশ্যে কঠিন গলায় বলল, প্রাডাকে রেডি কর, আজ ওকে ট্রিট দিব। ঘাড় নুইয়ে দাঁড়িয়ে থাকা এডুইন ঠোঁট পিষে হাসল অলক্ষ্যে। প্রত্যুত্তরে মাথা ঝাঁকিয়ে কেবল বলল, ওকে মনস্টার। এক হাতে লণ্ঠন, অন্য হাতে রাইফেল। মুখাবয়বে একরাশ ভয়ভীতি নিয়ে হাঁটছেন মাইকেল, প্যালেসের সার্কিট হাউসের প্রধান। মানুষরা মাত্রই ফিরলেন সার্কিট হাউস থেকে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কে যেন অতি সূক্ষ্মভাবে সার্কিট পয়েন্টের প্রতিটা তার কেটে দিয়েছে, এমনকি সিসিটিভি ক্যামেরাগুলো অফ করে রাখা। মাইকেল ভয়ে তটস্থ। মনস্টার যদি তাকে এসবে দায়ী মনে করে বসে, তখন কিভাবে রক্ষা পাবেন তিনি? এক আকাশসম দুশ্চিন্তায় উপকাত মাইকেল। অস্থির হয়ে কদম বাড়াচ্ছেন প্যালেসের পিছনের দিকে। তবে হঠাৎ করে কার উপস্থিতি বোধহয় টের পেলেন তিনি। তৎক্ষণাৎ পায়ের গতি থামালেন মাইকেল। কান খাড়া করে শুনতে লাগলেন। শুকনো পাতায় মর্মর শব্দ তুলছে কারোর কদমের উপস্থিতি। মাইকেল সঙ্গে সঙ্গে সটান হলেন। হাতের রাইফেলটা ঠিকঠাক মতো চেপে রেখে লণ্ঠন উঁচিয়ে পেছনে ঘুরলেন। আর ঠিক তখনই মুখোমুখি হলেন এক অতি পরিচিত মুখের, যাকে দেখা মাত্রই মাইকেলের চোখ উঠে গেল কপালে। হতবাকতা লেপ্টে গেল পুরো মুখমণ্ডলে। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুষ্ট বেরোলো, তুমি? প্যালেসের দোতলায় একদম কর্নারের কক্ষটি সিডের। গোলাকার করিডোর দিয়ে পা গুনে গুনে এগোচ্ছে মেইডেন। এক হাতে চেপে রেখেছেন মাহির ডান হাতের কবজি। বারবার এদিক সেদিক ঘাড় বাঁকিয়ে দেখছেন চারপাশটা। এমন না যে তার ভয় লাগছে না, বরং ভীষণ ভয় লাগছে তার। এও জানে মনস্টার যদি ঘুণাক্ষরেও এসবের টের পেয়ে যায়, তাহলে এর পরিণাম ঠিক কতটা ভয়ানক হতে পারে। এত কিছু জানা সত্ত্বেও মেয়েটির মনের বল প্রচুর। কি সুন্দর মেয়েটাকে নিয়ে যাচ্ছেন সিডের ঘরের দিকে। এদিকে মাহি কেমন নাকে কাঁদছে। হুট করেই মেয়েটার আবার কি হলো কে জানে। বারবার মেইডেনের হাত ছাড়াতে যেয়ে বলছে, যাব না কোথাও, আমি ঘুমাবো, ছাড়ুন। একে তো অন্ধকার, তার উপর চারপাশটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে আছে। তন্মধ্যে মাহির অমন নাকে কান্না যদি কেউ শুনে ফেলে, তাহলে তো কিছু হওয়ার আগেই কেলেঙ্কারি ঘটবে। মেইডেন তক্ষুনি এক হাতে মাহির মুখ চেপে ধরেন, চাপা সরেন, বলেন, হুশ, আরেকটু। মাহি কি বুঝলো কে জানে, ঠোঁট কামড়ে বেকুবের ন্যায় হাসলে কেবল। মেডেনের মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আরও 2 কদম বাড়িয়ে এসে নিঃশব্দে দাঁড়ালেন সিডের ঘরের কাছে। হাত দিয়ে আলতো করে কাঠের
ভারী দরজাটা ঠেলে দিয়ে দেখলেন দরজাটা খোলাই আছে। এতক্ষণে বোধহয় খানিক প্রসন্ন হাসলেন মেইডেন। ঘাড় বাঁকিয়ে দুলতে থাকা মাহিকে সতর্ক কণ্ঠে বললেন, যাও, এই ঘরেই শুয়ে আছে সিড। শোনো ডিয়ার, সিড যতই নানা করুক তুমি কিন্তু ওর কোনো বারণ শুনবে না, কেমন? দরকার পড়লে জোর করে নিজেকে উজাড় করে দিবে ওর কাছে, বুঝলে? মাহির কামুক চাহনির তেজ বাড়ছে। সে কেবল ঠোঁট কামড়ে হাসলে একটুখানি। মেইডেনের যা বোঝার বুঝে গেলেন। তিনি কেমন বাঁকা হেসে আলগোছে মেয়েটাকে ঠেলে দিলেন দরজার ভেতরে। মাহির ক্ষুদ্র দেহটা ঘরে ঢুকতেই মেইডেন চুপচাপ দরজাটা লাগিয়ে দিলেন বাইরে থেকে। তারপর কেমন ক্রোর হেসে বিড়বিড় করলেন, ভাগ একজনের হলেও ভোগ করবে সবাই, সেটা তার ইচ্ছেতে হোক কিংবা অনিচ্ছায়। বিশালাকার অন্ধকার ঘর, অদূরের বিছানায় শুয়ে আছে সিড। বেডসাইডে টেবিল দাঁড় করিয়ে রাখা মোমবাতি স্ট্যান্ড, সেটাই একসঙ্গে জলজল করছে বেশ কিছু মোমবাতি। বেচারার বুকের ওপর মোটা আকারের ব্যান্ডেজ পেঁচিয়ে রাখা। ব্যান্ডেজের গায়ে এখনও কোথাও কোথাও লেপটে আছে তাজা লহু। সিডের জ্ঞান আছে কিনা নেই জানা নেই। বেচারার তেমন নড়চড় দেখা যাচ্ছে না। এদিকে মাহি কেমন কামুক চাহনিতে তাকিয়ে আছে। তার নিঃশব্দ কদম ধীরে ধীরে এগোচ্ছে। তার গা থেকে ভেসে আসা মেইলের তীব্র সুবাস নাকে ঠেকতেই ঘুম হালকা হয়ে গেল সিডের। কপালে গোটাকতক ভাঁজ ফেলে পিটপিট করে চোখ দুটো খুলে সামনে তাকাতেই প্রথম দর্শনে সবটা কেমন ঝাপসা দেখলো বেচারা। ঝাপসা দৃষ্টিতে দেখলো সামনে থেকে এগিয়ে আসছে এক নারী। গায়ে বোধ হয় সিল্কের কাপড় চোপড়, কেননা মোমবাতির হলদেটে আলোয় তারা কেমন চিকচিক করছে। মেয়েটা ঠিক যতটা এগোচ্ছে তার গা থেকে তীব্র মাদকীয় সুবাসটা যেন ততই বেশি বাড়ছে। সিড এবার তৎপর হলো মেয়েটাকে দেখতে, তবে ঝাপসা চাহনি আর কিছুই ঠিক হচ্ছে না। সে এবার মুখ খুলল, কে তুমি? মাহি কামুক হাসলো। ধীরে ধীরে এক হাতে আলতো করে গায়ের উপর জড়িয়ে রাখা আলগা ওভারক্লোকের গাঁটগুলো খুলতে খুলতে বলল, তোমার প্রেয়সী। তৎক্ষণাৎ কান দুটো বুঝি ঝাঁ ঝাঁ করে উঠল সিডের। এই কণ্ঠ? হ্যাঁ, এই কণ্ঠ তো চেনে। এটা তো মাহির কণ্ঠ। কিন্তু এত রাতে ও ঘরে কেন এলো মেয়েটা? সে তখনই শোয়া ছেড়ে উঠে বসার প্রয়াস করলো। তবে বুকের তীব্র ব্যথায় খুব একটা সুবিধা করতে পারছে না বেচারা। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট বেরোচ্ছে মৃদু গোঙানিক শব্দ। মাহি তা টের পেতে অস্থির হলো। তৎক্ষণাৎ এগিয়ে এসে সিটের হাতখানা ধরতে গেলেই সিট এক ঝটকায় সরিয়ে দিল তাকে। ঘটনার আকস্মিকতায় কয়েক কদম পিছিয়ে যায় মাহি। এদিকে সিট নিজের নজর লুকাচ্ছে। মেয়েটার দিকে তাকানো মানেই মৃত্যু। সে তো খুব ভালো করে জানে এটা। সে কেমন চোখ মুখ কুঁচকে রেখে বলল, এত রাতে আমার ঘরে কেন এলে তুমি? তুমি কি জানো তোমার এই নিছক দুঃসাহসের জন্য আমার মৃত্যুও হতে পারে? মাহি অদ্ভুতভাবে হাসলো। কাঁধের এক পাশ থেকে ক্লকের একাংশ আলতো করে খুলে দিয়ে কামুক কণ্ঠে বলতে লাগলো, আই নিড ইউ সিড, টুডে আই ব্যাডলি নিড ইউ। হতবাক সিড নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না বেচারা। এ কেমন কণ্ঠ শুনছে ও? এই মেয়ে সামান্য ওর হাতটা অব্দি ধরতে চায়নি, সেই কি না আজ ওকে চাই বলছে? এটা কি করে সম্ভব? সিড আর ভাবতে পারল না। পরক্ষণে কেমন ব্যাকুল কণ্ঠে মাহিকে অনুনয় করে বলল, চলে যাও মেয়ে, দয়া করে আমায় একা ছেড়ে দাও। মাহি আজ অনড় নিজ বাক্যে। কদম বাড়িয়ে এগিয়ে আসতে আসতে বলছে, কোথাও যাব না আমি। আজ তোমার সম্পূর্ণ রাত আমার। প্লিজ কাছে এসো, আই নিড ইউ। গলা শুকিয়ে যাচ্ছে সিডের। মাহির অমন সোজাসাপটা আহ্বানে না চাইতেও মুখ ফেরাতে হচ্ছে তার। এ নিয়ে খুব একটা কষ্ট না থাকলেও সিডের চিন্তা অন্যত্র। মাথায় একরাশ দুশ্চিন্তার বোঝাই নিয়ে ছেলেটা কেমন আর্তনাদ করে বলল, আহ, কি করছো তুমি সানবার্ড? এত রাতে কেন আসতে গেলে আমার ঘরে? প্লিজ চলে যাও, আমার নিজেকে সামলাতেই কষ্ট হচ্ছে। ক্ষত বুকটার প্রবলভাবে হাত চেপে রেখেছে সিড। ফের শোয়া ছেড়ে উঠতে চাইছে কোনো মতে। চোখ দুটো নুইয়ে রাখা তার। বিছানার শেষ প্রান্তে গা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে আছে মাহি। মেয়েটার চোখ মুখে আচ্ছন্ন ভাব স্পষ্ট। ভাবভঙ্গিমা ধরেছে আবেদনময়ী। মেয়েটা কেমন গাল ফুলিয়ে বলে ওঠে, আমি সামলাবো তোমায়, প্লিজ যেতে বলো না। এ পর্যায়ে সিটের সত্যি মনে হচ্ছে মেয়েটা তার নিজের আয়ত্তে নেই। সে মৌন রইল এক মুহূর্ত। বিছানার এক পা ধরে ধরে কোনো মতে উঠে বসেছে বেচারা। হেডবোর্ডের পিঠ ঠেকিয়ে চোখ দুটো বুজে রেখে বুকের ব্যথায় মুখ খিচে বলে ওঠে, এক্ষুনি ঘর ছেড়ে বের হও সানবার্ড। আমার জন্য না হলেও অন্তত নিজের প্রাণ বাঁচানোর জন্য হলেও বের হও। ঈশ্বর না করুক মনস্টার এই খবর টের পেয়ে গেলে কিন্তু পুরো প্যালেস জুড়ে প্রলয় নামবে। নামুক, তবুও আমি তোমাকেই চাই।
সিটের কথার পিঠে দৃঢ় কণ্ঠ শোনা গেল মাহির। সিট বেজায় আশ্চর্য হলো এই পর্যায়ে। মেয়েটাকে দেখে তো এমন স্বভাবের কখনোই মনে হয়নি, তাহলে আজ সে এমন করছে কেন? কেন সিরিয়াস করতে এলো সিটকে? সিটের বুক কাঁপছে ভয়ে, অজানা আতঙ্কে। মেয়েটা ধীরে ধীরে তার পায়ের নিকট এগিয়ে আসছে। সিট তৎক্ষণাৎ নিজের মুখ ঘোরায় অন্যত্র। ভয়ার্ত ঢোক গেলে যেই না কিছু বলবে অমনি টের পেল তার পায়ের ওপর একখানা নরম তুলতুলে হাতের ছোঁয়া। সিটের শরীর ঝাঁকিয়ে উঠল তৎক্ষণাৎ। বেচারা এক ঝটকায় পা দুটো সরিয়ে ফেলে অন্যত্র। গমগমে গলায় বলল, পাগল হয়ে গেছো তুমি সানবার্ড? এসব কি করছো? তোমার খেয়াল আছে? এক হাতে ভারী মোটা তালোয়ার, আর এক হাতের মধ্যম এবং তর্জনীর ভাঁজে জ্বলন্ত শিগার। মাঝে মধ্যে জনাব হাত উঁচিয়ে এক দুটান বসাচ্ছেন শিগারের শেষ ভাগে। গায়ে জড়ানো কেবলমাত্র লম্বা ওভারকোট, সামনের সবগুলো বোতাম হাঁ করে খুলে রাখা। ফলস্বরূপ যুবকের পেশিবহুল ইস্পাত দৃঢ় শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। মাথার ভেজা চুলগুলো পেছন দিকে টেনে ঝুঁটি বেঁধে রেখেছে। যুবক হাঁটছে। প্যালেসের ঠিক পিছনে থাকা মাউন্টেনের থেকে নেমে এসে এবার পা বাড়িয়েছে গার্ডেনের দিকে। কয়েক কদম হাঁটতেই হঠাৎ পা দুকা থামল মুগ্ধের। ঘাড় বাঁকিয়ে আলগোছে তাকালো চেরি ব্লোজম গাছগুলোর পানে। কান দুটোতে হঠাৎ করেই বেজে উঠল মাহির বলা তখনকার কথাটা। এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনারা? একটা দোলনা থাকলে তো দুলতে পারতাম। মুগ্ধ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়তক্ষণ। ইদানিং হুটহাট মেয়েটার কথাগুলো তার মতো নির্দয় মানবকেও খুব বেশি ভাবাচ্ছে মনে হচ্ছে। মুগ্ধ একবার খুব করে চাইল মেয়েটার কথাগুলোকে এক প্রকার দুচ্ছাই করে ফেলতে। তবে পরক্ষণেই তার বেয়াদব মনটা এহেন ভাবনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, একটা সামান্য দোলনা, ইয়ার এমন কি ব্যাপার? দিলে কি ধন কমে যাবে তার? মুগ্ধ ঠোঁট কামড়ে ভাবল কিছু একটা। সে হাতে সিগার ধরে রাখা সেই হাতটা সামনে উঁচিয়ে এনে কপালখানা হালকা চুলকে গভীর কণ্ঠে বলল, এডউইন। আজ্ঞাকারী এডউইন তক্ষুনি মাথা নুয়ে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের পেছনে। কণ্ঠে একরাশ আজ্ঞাকারী ভাবসাব ঢেলে বলল, জি মনস্টার, হুকুম করুন। মুগ্ধ তেমন সময় নিল না। কপালের চামড়ায় গোটাকতক ভাঁজ ফেলে গমগমে গলায় আওড়ালো, সকাল হওয়ার আগে এই গার্ডেনের দোলনায় ব্যবস্থা করবি। প্রতিটা গাছের নিচে একটা করে দোলনা লাগাবি। গট ইট? ভরকাই এডউইন। কানে ভুল শুনল কি না যাচাই করতে তক্ষুনি ডান হাতের তর্জনী ঢুকালো কানের ছিদ্রপথে। কিয়তক্ষণ কানটা সামান্য ঝাঁকে স্থির হলো পরক্ষণে। দ্বিতীয়বার আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি? তক্ষুনি ঘাড় ভাঙিয়ে কটমটে দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। সঙ্গে সঙ্গে ঘাড় নুইয়ে ফেলে এডউইন। এ বাবা, কিভাবে তাকালো মনস্টার! পারছে না এক্ষুনি কাঁথা চিবিয়ে খেতে। এডউইন কেমন তটস্থ হয়ে শুকনো ঢোক গিলছে বারবার। মনে মনে বাইবেলের কয়েকটা বাণী আওড়াতেই কর্ণগুহরে ভেসে এলো মুগ্ধের কিড়মিড়ে কণ্ঠ। সকাল হবার আগে প্রত্যেকটা গাছের নিচে স্ট্যান্ড দোলনা না এলে সকাল হবার সাথে সাথে তোর মাথাটা সাইকির পেটে যাবে। মাইন্ড ইট। হকচকায় এডউইন। সাইকির কথা শুনতেই গা গুলিয়ে ওঠে কেমন। সামনে থেকে মনসা চলে গেলেই বেচারা তৎক্ষণাৎ নিচের গালে সাপটে বসল এক চড়। যেই টের পেলো ব্যথা হচ্ছে অমনি বেচারা কেমন হতবুদ্ধির ন্যায় বিড়বিড় করলো, এটা তাহলে স্বপ্ন নয়? মনসা সত্যি সত্যি দোলনা লাগাতে বললো। মেজাজ চটেছে মুগ্ধের। কটগটিয়ে বাগান ছেড়ে সম্মুখে পা বাড়াতে হঠাৎ করে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল নির্দয় মানবের। মুগ্ধ থামল, হতভম্ব হয়ে গেল নিজের এহেন উদ্ভট অনুভূতিতে। কই আগে তো কখনো এমনটা হয়নি তার সাথে। তবে আজ কেন বুক মোচড়াচ্ছে তার? মুগ্ধ আনমনে জিভ দিয়ে নিজের শুষ্ক অদরজোড়া খানিক ভিজিয়ে নিল। চিরায়ত অভ্যাসের তাড়নায় ঘাটটা গোলাকার ঘুরিয়ে ফোটাতে গেলেই দৃষ্টি থমকালো তার। প্যালেসের দোতলার কর্নারের কক্ষ যেটাতে আপাতত সিট থাকছে, সে কক্ষে জানালার গায়ে ছড়িয়ে রাখা সফেদ রাঙা পর্দায় মোমবাতির আলোয় স্পষ্ট ছায়া দেখা যাচ্ছে দুটো মানবের। একটা না হয় সিট, তবে অন্যটাকে? মুগ্ধ দৃষ্টি তীক্ষ্ণ করল। এক মুহূর্ত যেতে না যেতেই দেখল অপর ছায়াটি একটি নারী ছায়া। দুটো মানবের ছায়াগুলো ভারী আপত্তিকর অবস্থায় আছে। মুগ্ধের তখন কি হলো কে জানে। তার মনটা কেমন হঠাৎ করেই শঙ্কিত হলো অজানা এক কারণে। সে তক্ষুনি কঠিন মুখাবয়বে ছুট লাগায় প্যালেসের দিকে। পেছন পেছন ধীর কদমে এগিয়ে আসতে থাকা এডউইন ভরকালো মনস্টারের অমন ছুটে যা দেখে। অতঃপর কোনোরূপ কাল বিলম্ব না করে সেও ছুটল মনস্টারের পিছু পিছু। হন্তদন্ত পায়ে ছুটছে মুগ্ধ। সে যেন বিরাট মাপের অ্যাথলেটিক। এডউইন পিছু পিছু দৌড়েও তাল মেলাতে পারছে না মনস্টারের সাথে। স্বাভাবিক মানুষ দৌড়ে দৌড়ে অত বড় সিঁড়ি বইতে যেখানে 4 থেকে 5 মিনিট নিবে, সেখানে মুগ্ধ নিয়েছে মাত্র 1.5 মিনিট। এডউইনের যেখানে হাঁপাতে হাঁপাতেই যান বের হয়ে যাবার জোগাড়।
সেখানে মনস্টার কেমন না থেমে ছুটছে। প্রায় মিনিট 5-এর মধ্যে মুগ্ধে চলে আসে প্যালেসের দোতলায়। অধিক দ্রুত দৌড়ানোর ফলে মার্বেলের মেঝেতে পা দুটো স্লিপ কাটতে গিয়েও কাটল না যেন। মুগ্ধ বেশ দক্ষতার সাথে নিজেকে সামলালো। অতঃপর সিঁড়ির ঘরের কাছে এসে এক মুহূর্তেও দাঁড়ালো না সে। তক্ষুনি ঘরের দরজা ঠেলতে গিয়ে টের পেল দরজা ভেতর থেকে লাগানো। মুগ্ধের চোয়াল শক্ত হলে পর্যায়ে শক্তিশালী পুরুষ এক কদম পিছিয়ে গিয়ে দরজার বুকে আচমকা বসালো এক লাথি। মুহূর্তেই খুলে গেল দরজাটা। মুগ্ধ ত্বরিত ঘুরে ঢুকলো। তবে ভেতরে ঢুকতেই যা দেখলো তাতে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল মনস্টার। অদূরের বিছানায় চিত হয়ে শুয়ে আছে সিড। তার মুখমণ্ডল ঢেকে আছে মেয়েটার চুলের আড়ালে। মেয়েটা কেমন উপর হয়ে আছে সিডের ওপর। এবারে হবে আসল মজা। দেখে মনে হচ্ছে দুজন বুঝি কিস করছে এক অপরকে। এদিকে হুট করে অমন বিকট শব্দে দরজা খুলে যাওয়ায় হকচকায় সিড। তবে সঙ্গে সঙ্গে শোয়া ছেড়ে উঠতে পারছে না বেচারা। পিঠে ব্যথা পেয়েছে কিছুক্ষণ আগেই। মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের করতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা। মাতাল মাহি এসব উদ্ভট কাপড় পরে সামলাতে না পেরে হোঁচট খেয়ে উল্টে পড়েছে তার ওপর। মাত্রই বিছানায় ধপ করে পড়ে যেতেই কে যেন ঢুকলো ঘরে। সিড বহু কষ্টে এক হাতে মাহিকে নিজের ওপর থেকে সরালো। মেয়েটা পাশে ঘুরতেই তার মুখপানে দৃষ্টি পড়ল মুগ্ধের। মুহূর্তেই কোথাও যেন বাজ পড়ল মনে হচ্ছে। যুবকের চোখ দুটো হয়েছে বিস্ফারিত। তৎক্ষণাৎ মুখাভাবে নামলো অমূল পরিবর্তন। মনস্টার ফিরল নিজের চিরচেনা হিংস্ররূপে। বাদামি চোখ দুটো ক্রমশ লাল হচ্ছে। হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ। কপাল এবং ঘাড়ের রগগুলো ফুলে ফেঁপে মোটা হয়ে গেছে ইতিমধ্যে। দৃঢ় চোয়ালখানা কাঁপছে রাগের চোটে। সিড এক নজর দেখলো সবটা। বেচারার শরীর কাঁপছে ভয়ে। সে মাথা নুইয়ে রেখে কেমন আমতা আমতা করে বলছে, মনস্টার না, মানে আমি কিছু মনস্টার। কথা গুলিয়ে যাচ্ছে সিডের। এরই মধ্যে তার পানে আগুন দৃষ্টি নিক্ষেপ করে করল মুগ্ধ। তৎক্ষণাৎ নজর নামায় সিড। ভয়ে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে যেই না কিছু বলতে যাবে অমনি বেচারা শিকার হলো মনস্টারের অতর্কিত আক্রমণের। মনস্টার এগিয়ে এসে সিডের বুকে বরাবর সজোরে বসিয়েছে এক লাথি। বেচারা সিড বুকে তীব্র যন্ত্রণা সইতে না পেরে এক চিৎকার দিয়ে তক্ষুনি জ্ঞান হারায়। মুগ্ধ থামে নিয়েতে অচেতন সিডের বুকের ওপর হাঁটু চেপে একের পর এক জোরালো পাঞ্চ বসাতে থাকে সিডের নাকমুখ বরাবর। এক একটা পাঞ্চের তীব্র আঘাতে থেতলে যাচ্ছে সিডের মুখ। লহু ছিটকে পড়ছে চারিদিক। পাশ থেকে মাহি তখন নিভু নিভু চোখে সবটা পরখ করে আচমকা দুহাতে চেপে ধরল মুগ্ধের হাতখানা। আধো হাতে সরব বলল, ওকে ছাড়ুন, ও আমার। থামলো মুগ্ধের হাত। চোখ দুটোতে এক পশলা আগুন নিয়ে তাকালো মেয়েটার পানে। ভাব এমন, এই বুঝে চোখের আগুন ঝলসে দিবে মাহিকে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চোয়ালটা কেমন কাঁপছে রীতিমতো। মাহি আগ বাড়িয়ে হাত ধরতেই বুঝি গায়ে আগুন ধরে গেল মুগ্ধের। যুবক কেমন হিংসের ন্যায় তক্ষুনি সিটের বুকের ওপর থেকে পা সরিয়ে ঝাঁপিয়ে পড়লো মাহির ওপর। এক হাতে শক্ত করে চেপে ধরলো মাহির গলদেশ। আরেক হাতে একের পর এক চড়াঘাত বসাতে লাগলো মেয়েটার নরম নাকমুখ বরাবর। ওর বিকট কণ্ঠে গর্জন তুলে বলতে লাগলো, ও তোর মানে, এই জানোয়ারের বাচ্চা, ও তোর মানে, ইউ স্লাট, এক পুরুষে হয় না তোর কুত্তার বাচ্চা, তোর এইটুকু শরীরে এত ছাঁচ, আমার অবর্তমানে আমারই বাড়ির কেয়ারটেকারের সাথে স্লাটগিরিতে নেমে গেলি, ইউ ব্লাডি বিচ। এহেন অতর্কিত ঘটনার জেরে দুর্বল মাহি গলা ফাটিয়ে আর্তনাদ করতে লাগলো কেমন। পুরো ঘরময় গুজছে মেয়েটার কান্না। মুগ্ধ থামছে না। তীব্র রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব মাহির গলা চেপে ধরে রেখেছে, একটু ছাড়ছেও না। দেখো, এদিকে মাহির জান বেরিয়ে যাবার উপক্রম। মেয়েটা বিছানায় পড়ে থেকে ছটফটিয়ে যাচ্ছে। তার অমন ছটফটানোতে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি নির্দয় মানব, উল্টে বাড়িয়েছে হাতের জোর। মাহি চোখ বেরিয়ে এসেছে কোটর ছেড়ে, দম ফুরিয়ে যাবে এক্ষুনি। মুগ্ধের কি হলো কে জানে। ছেলেটা কটমট করতে করতে তৎক্ষণাৎ মাহির কণ্ঠ ছাড়লো। এদিকে মুগ্ধের অমন দানবীয় হাতের থাবা থেকে ছাড়া পেতে পাগল প্রায় মাহি অস্থির হয়ে হাঁপাতে লাগলো কেমন। কিন্তু এই হাঁপানোর স্থায়িত্ব রইল না বেশিক্ষণ। এরই মধ্যে মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা ফের আক্রমণ চালানো মাহির মাথার তালু বরাবর। এক হাতে খামচে ধরলো তালুর চুলগুলো। ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। চোখ মুখ কুঁচকে হাত দুটো নিয়ে চুলগুলো ছাড়াতে চাইলেও আবারও থাপ্পড় বসলো তার গালে। আজকের এক একটা থাপ্পড় না যেন বেত্রাঘাত। যতবার গালে পড়ছে ঠিক ততবার আঙুলের ছাপ বসাচ্ছে। ঠোঁটের অবস্থা তো নাই বলা
নাই বা বলি। এক একটা থাপড়ের তীব্রতায় ঠোঁটের সঙ্গে দাঁত লেগে গিয়ে কেটেছে কয়েকবার। লহুতে ভরে গিয়েছে মেয়েটার মুখও গহ্বর। এদিকে মুগ্ধ তখন এক হাতে মাহির চুল চেপে রেখে মেয়েটাকে এক ঝটকায় বিছানা থেকে ছুঁড়ে ফেললো মেঝেতে। সঙ্গে সঙ্গে খট করে একখানা শব্দ পৌঁছালো মাহির কানে। সেই সাথে অনুভূত হলো কোমরের তীব্র যন্ত্রণা। না, এবার বোধহয় বেচারির কোমরটা একেবারেই শেষ। পরবর্তীতে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা কে জানে। মাহি কাঁদছে। মাতাল মেয়েটা কি আর অত কিছু বুঝেছে? সে কেবল বুঝছে কেউ তাকে খুব মারছে। মাহি হেঁচকি তুলতে তুলতে চোখ তুললো ওপরে। সম্মুখেই দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী পুরুষ। মোমবাতির নিবু নিবু আলোকে আড়াল করে দাঁড়িয়ে থাকায় যুবকের মুখাবয়ব স্পষ্ট নয় মাহির নিকট। মেয়েটা কেবল দুর্লভ নয়নে তাকিয়ে রইল। ওদিকে যুবক এবার কি করছে কে জানে। বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা সিটের গা থেকে একটানে খুলে ফেলেছে পরনের শার্টটা। অতঃপর উদ্ভ্রান্তের ন্যায় সিটের ক্ষত বুকটা যেথায় আগে থেকেই ব্যান্ডেজ করে রাখা সেখানে টান বসিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেললো ব্যান্ডেজটা। মুহূর্তেই উন্মুক্ত হলো সিটের রক্তাক্ত বুক। ক্ষত জায়গা থেকে গড়িয়ে পড়ছে অবাধ লহু। মাহি ছলছল চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। তার কণ্ঠরোধ হয়েছে এই পর্যায়ে। বহু চেষ্টা করেও যখন দেখলো তার কণ্ঠ ফুঁড়ে কথা বেরোচ্ছে না, ঠিক তখনই মেয়েটা তেমন উপায়ন্তর না পেয়ে ফের উঠে এলো মুগ্ধের কাছে। এবারেও মুগ্ধর হাত ধরতে চাইলে তক্ষুনি পাশ ফিরে মাহির কণ্ঠা চেপে ধরে মুগ্ধ। মাহি থমকায়। গলার ব্যথায় গোঙাতে শুনল মুগ্ধের হিংস্র কণ্ঠ। ও তোর, তাই তো? ওই ব্লাডি অ্যাজহোল তোর সারা গায়ে ও স্পর্শ লেপ্টে আছে, তাই না? ওকে দেন। অল টেক কেয়ার অফ হিম। বুঝলো না মাহি। হতবাক চোখে তাকিয়ে থাকতেই মুগ্ধ তাকে ফের ছুঁড়ে ফেলল মেঝেতে। অতঃপর এক মুহূর্ত ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে পরক্ষণে হাঁটা ধরল আলমিরার দিকে। কাঠে তৈরি ভারু কারুকার্যে শোভিত আলমারির কাছে এগিয়ে এসে একটানে আলমারির দুয়ার খুলল মুগ্ধ। শক্ত মুখে চারপাশ হাতড়ে অবশেষে পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। মুগ্ধ এক পলক তাকিয়ে রইল বস্তুটির দিকে। এরপর আর কোনো রকম কালবিলম্ব না করে তক্ষুনি বস্তুটি হাতে নিয়ে এগোলো সিটের দিকে। মেঝেতে পড়ে থাকা মাহি ফোপানো বাদ দিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটার হাতে কিছু একটা চকচক করছে, কিন্তু সেটা কি? মাহি চোখ সরু করলো এ পর্যায়ে। তার তাকিয়ে থাকার মাঝে ঘটল ভয়ানক কিছু। নির্দয় মানব তার হাতে থাকা লম্বা সরু দড়ির ন্যায় বস্তুটা নিয়ে হঠাৎ সিটের ক্ষতবুকটায় প্রবলভাবে আঘাত বসায়। অতঃপর সেকেন্ডের খানেক বাদে যেই না দড়িটা হেঁচড়ে আনতে লাগলো সিটের গা থেকে, অমনি দেখা গেল বেচারা সিটের গায়ে লাল তরল প্রবল বন্যা। মাহি হতভম্ব। তার আর বুঝতে বাকি নেই লোকটার হাতে খাঁজ কাটা চাবুক রয়েছে। সেই চাবুকের তীব্র ঘর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে বেচারা সিট। মাহি আর সইতে পারল না। তখনই দুহাতে খামচে ধরল নিজের মুখ। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে চেঁচিয়ে যাচ্ছে অনবরত। ওদিকে মুগ্ধ থামছে না। সিটের বুকটা ক্ষতবিক্ষত করা শেষ হলে ফের উদ্যত হলো বেচারা পিঠের ওপর অমানবিক অত্যাচার চালাতে। হাতের বদলে পা দিয়ে ঠেলে সিটকে উল্টো করে দিল বিছানায়। একের পর এক বেত্রাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সিটের শরীরটা। ইতিমধ্যে পুরো বিছানা রাঙিয়ে গিয়েছে সিটের লুহুর দাগে। অথচ তবুও থামছে না মুগ্ধ। তার মুখাবয়বের কঠিন ভাবস্রোত এখনও কমেনি বিন্দুমাত্র। প্রায় মিনিট পাঁচেকের অমানবিক বেত্রাঘাত শেষে থামল মুগ্ধ। দাঁত কিরমির করতে করতে ডান হাতে পেঁচিয়াতে লাগলো চাবুকটা। ওদিকে মাহি হু হু করে কাঁদছে। সেই কান্নার শব্দ কানে যেতেই রাগের ঠোঁট কামড়ে ধরল মুগ্ধ। নাক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে তক্ষুনি খানিকটা এগিয়ে এসে এক হাতে চেপে ধরল সিটের মাথার তালুর চুল। অতঃপর ছেলেটার চুল ধরে টানতে টানতে তাকে নামালো বিছানা থেকে। অচেতন সিট, গায়ে কি আর জোর আছে? নিস্তেজ শরীরটা বিছানা থেকে গড়িয়ে নামতে উল্টে পড়ল মেঝেতে। তৎক্ষণাৎ নাকমুখ থুবড়ে গেল বোধহয়। এতে অবশ্য তোয়াক্কা করেনি নির্দয় মানব। ফের সিটের চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে চলল দরজার কাছে। মার্বেলের স্বচ্ছ তকতকে মেঝেতে গড়াচ্ছে সিটের দেহ। দাগ ফেলছে তাজা রক্তে। কয়েক কদম এগোতেই সামনে পড়ল মাহি। মেয়েটা মেঝেতে বসে হু হু করছে। মুগ্ধের তেজ বাড়ল এতে। তৎক্ষণাৎ পা দিয়ে মাহিকে সজোরে পাশে ঠেলে দিতেই মেয়েটা কেমন হকচকিয়ে সরে গেল। মার্বেলের মেঝে হওয়ায় গড়াতে গিয়ে খুব একটা সমস্যা হয়নি তার। না হলে যে কি হতো। ওইদিকে মুগ্ধ ততক্ষণে চলে গিয়েছে দরজার কাছে। হালকা ভিড়িয়ে রাখা দরজাটা এক টানে খুলে দিয়ে সিটকে কেমন ছুঁড়ে ফেললো বাইরে। এতক্ষণ যাবৎ দরজার কাছে ঠায় দাঁড়িয়ে আছে এডউইন। এরই মধ্যে পায়ের সামনে অমন হুট করে কাউকে গড়াতে দেখে অবাক হলো যেন। রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহের মালিক কে তা চেনার জন্য একটুখানি মগজ খাটাতেই শুনল মুগ্ধের ভারী অথচ গম্ভীর কণ্ঠ। ওকে লবণ পানিতে চুবিয়ে রাখ, আমি আসছি। আর খেয়াল রাখবি ভুলেও যেন ওর নিঃশ্বাস বন্ধ না হয়। ও কার শিকারে হাত দিয়েছে সেটা আগে বুঝিয়ে নেই, তারপর না হয় সাইকিকে খাওয়াবো। যা।
ভয়ার্থে এডউইন বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নাড়ল ওপর নিচ। মুগ্ধ তখন আলগোছে এক কদম পিছিয়ে গেল। অতঃপর এক ঝটকায় এডউইনের মুখের ওপর দৌড় লাগিয়ে চলে গেল ভেতরে। এদিকে এডউইন কেমন ব্যথাতুর হাসলো সিডকে দেখে। রয়েস হয়ে একটু এক হাঁটু গেড়ে মেঝেতে বসে বিড়বিড় করলো, এত বড় দুঃসাহস দেখানোর দুঃসাহস তো আমারও নেই সিড, সেখানে তোমার এলো কোথা থেকে? ধীর কদমে এগোচ্ছে মুগ্ধ, চোখ দুটো একদৃষ্টিতে তাকিয়েছে মাহির পানে। বুকটা কেমন যেন করছে তার, ঠিক কেমন যেন, না করছে ব্যথা, না দিচ্ছে স্বস্তি, সির্ফ এক অদ্ভুত অস্বস্তিতা ছেয়ে আছে হৃদয়ে। মাথাটা কেমন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে, হাত দুটো নিষ্পিস করছে কাউকে খুন করতে। মুগ্ধ নীরবে এসে দাঁড়ালো মাহির এক কদম পেছনে। হালকা ঝুঁকে তক্ষুনি মেয়েটার চুলগুলো পেছন থেকে চেপে ধরতেই গুঙিয়ে ওঠে মাহি। মুগ্ধ তখন মুখ নামিয়েছে মাহির কান বরাবর, কণ্ঠে এক অদ্ভুত কঠিন ভাব ঢেলে হিসিয়ে শুধালো, কি করেছিস তোরা? ডিড ইউ গাইজ হ্যাড এভরিথিং? জাস্ট টেল মি চাসমিস, ডিড ইউ গাইজ হ্যাড এভরিথিং? অবোধ মাহি বোঝেনি এহেন কঠিন কথার মানে ঠোঁট কামড়ে ধরে কেবল ফুপিয়ে গেল কিয়তক্ষণ। এদিকে তার এমন মৌনতাকে হ্যাঁ ধরে নিল মুগ্ধ। মুহূর্তেই ছেলেটার চোখ মুখে ফের লেপটে গেল আগুন। চোয়ালে ফুটল কটমুটিয়ে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব এক হাতে মাহি চুলগুলো মুঠোয় চেপে রেখে দাঁড় করালো মেয়েটাকে। মাহি টলছে ব্যথায়, মুগ্ধের হেঁচড়ানোর সঙ্গে তাল মেলাতে পারছে না, তবুও এগোচ্ছে কোনো রকম। কিয়তক্ষণ বাদে মুগ্ধ মেয়েটাকে টানতে টানতে নিয়ে এলো দেয়ালের কাছে। অতঃপর তার এক মুহূর্ত দেরি না করে দেয়ালের সঙ্গে মেয়েটার মাথাটা একের পর এক বাড়ি দিতে লাগলো কেমন। মাহির কষ্ট হচ্ছে এবার, মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছে তীব্রভাবে, কপালে চামড়া ফেটে গিয়েছে ইতিমধ্যে। ওদিকে মুগ্ধের হাত চলেও তার কণ্ঠে হঠাৎ করে শোনা গেল এক ভারী মোটা অভিযোগ, দোষ আমারই, আমিই ভুলে গিয়েছিলাম। সাপের ঔরসে কখনো মানুষ জন্মায় না। যার বাপ একটা চরিত্রহীন লম্পট, তার মেয়ে হিসেবে তুই নিজেই বা কতখানি ভালো হবি? শত হলেও তোর শরীরেই প্রতিটা শিরায় শিরায় ওই জানোয়ারেরই রক্ত বইছে, এমনটা তো হওয়ারই কথা। এহেন অভিযোগ কেন করছে মুগ্ধ? সে কি আদেও জানে সে কি বলছে, নাকি খামোখার আগের বসে বলে যাচ্ছে কতগুলো? মুগ্ধের অস্থিরতা স্পষ্ট বলছে সে নিজের মধ্যেই নেই। তার পুরো বদন কাঁপছে রাগে। চোখের সামনে বারবার চলেছে একই দৃশ্য, মাহি আর সিড একই বিছানায় একই সাথে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে পুরো শরীর ঝাঁকে উঠল মুগ্ধের। ছেলেটা কেমন সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মাহিকে। দুর্বল মাহি আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, তৎক্ষণাৎ পা দুটো গুটিয়ে গেল আপনা আপনি। নিবু নিবু চোখে গা বাঁকিয়ে পড়ে রইল মেঝেতে। ওদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে ক্রমশ, মাথাটা হুট করেই ঝিমঝিম করছে তার। মুগ্ধ শক্ত হাতে থাপ্পড় বসাচ্ছে নিজ মাথায়, না তবুও মাথাটা ঠান্ডা হচ্ছে না তার। বারবার মনে করিয়ে দিচ্ছে কথাগুলো, অচেতন মনে উত্থাপিত হচ্ছে বহু কথা। সিড আর মাহি কি তবে সত্যি সত্যি একে অপরের মাঝে গভীরভাবে ডুব দিয়েছে? মাহি পুরোর অঙ্গ ছুঁয়েছে সিড, মাহি ধরেছে সিডকে। মুগ্ধ তা নিয়ে তাকিয়েছে সিটের দিকে। মুগ্ধের মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে। একমতে অত কিছু ভাবলেও পরক্ষণে তার বিচক্ষণ মস্তিষ্ক তাকেই শাঁসিয়ে বলছে, যা ইচ্ছে করুক ওই মেয়ে, তার জন্য তো অত অস্থিরতা কেন? ও তো কেবলই তোর শত্রু মাত্র, আর শত্রুর মেয়ে তো শত্রুই হয়। নিজের মস্তিষ্কের এহেন বিচক্ষণ যুক্তি এই প্রথম খণ্ডালো মুগ্ধ। যখনই তার অন্তরে লুকিয়ে থাকা রূপটা বলে উঠল, হোক শত্রু, তবুও তো কেবল তোর মানে তোর, আর তোর ভোগে অন্য কেউ কেন হাত দিবে? কেন? প্রথমবার, হ্যাঁ আজ ঠিক প্রথমবারের মতো নিজের অন্তরের ডাক শুনল মুগ্ধ। তক্ষণে দিন দুনিয়ার সকল চিন্তাভাবনা ভুলে গিয়ে যুবক হয়ে উঠল এক প্রকার হিংস্র বন্য বাঘের ন্যায় উন্মাদ। মুহূর্তেই তৎপর হলো সব কিছু ধ্বংস করে ফেলতে। উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে বেডসাইডের টেবিলের ওপর থেকে মোমবাতির স্ট্যান্ডটা হাতে নিয়ে তক্ষুনি তা ছুঁড়ে ফেলল ড্রেসিং টেবিলের আয়না বরাবর। সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নাটা। পুরো ঘরমায় ছড়িয়ে গেল কাঁচের টুকরো। এতটুকুতেই ক্ষান্ত হননি মনস্টার। চূর্ণ বিচূর্ণ কাঁচের টুকরোগুলোর ওপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে গিয়ে হাতের সামনে যা পেল তাই ধ্বংস করতে লাগলো উন্মাদ ছেলে। তার উন্মাদ কণ্ঠ তারই অজান্তে আওড়াচ্ছে, এই ঘর, এখানে এক হয়েছিস তুই কেন? শব্দ ভীষণ এলোমেলো, কণ্ঠ যাচ্ছে গুলিয়ে। অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলতে থাকা বাদামি চোখ দুটো আলসেনক চিকচিক করছে কেন যেন। উন্মাদ ছেলেটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কেউ বুঝি তার বেঁচে থাকা সে সম্বলটুকু কেড়ে নিয়েছে তারই পিঠ পিছে। সে উন্মাদ হয়েছে আজ। দি রেড ফ্ল্যাগ রুজ দি কিং তেরো মনস্টার আজ উন্মাদের ন্যায় আচরণ করছে। পুরো ঘরটাকে এক জলজান্ত আস্তাকুড়ো
রূপান্তর করা শেষে যুবক আচমকায় কাঁচের টুকরো ভরা মেঝেতে হাঁটু গেড়ে বসল। সঙ্গে সঙ্গে হাঁটুর অংশ দেবে গেল কাঁচের খণ্ডাংশ। এতে তেমন ভ্রুক্ষেপ নেই যুবকের। সে কেমন দুহাতে নিজের মাথাটা চেপে ধরে বিকট গর্জন ধ্বনি তুলল। ভাব এমন, ছেলেটার বুকটা বুঝি ফেটে যাচ্ছে কোনো এক বিষয়ে। পাশে জড়সড় হয়ে পড়ে থাকা মাহি ভয়ে তক্ষুনি গুটিয়ে গেল। চোখ মুখ কুচকে কান দুটো হাত চেপে ধরল। ওদিকে মুগ্ধ এখনও গর্জন তুলছে। সময় নিয়ে থামল সে গর্জন। কাঁপছে সম্পূর্ণ বদন। রয়ে শুয়ে চোখ মেলল হিংস্র যুবক। বাজ পাখি নাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহির পানে। মাহি হকচকায়। তড়িত শোয়া ছেড়ে উঠতে চাইলে ঘটল আরেক ঘটনা। মুগ্ধ এক লাফে এগিয়ে এসে ফের চুলের গোছা টেনে ধরল মাহি। ভীষণ রাগে গজগজ করতে করতে মেয়েটাকে এবার টানতে টানতে নিয়ে গেল শাওয়ার রুমের দিকে। সম্পূর্ণ কাচের তৈরি শাওয়ার রুম। মুগ্ধ মাহিকে টানতে টানতে নিয়ে আসছে ভেতরে। অদূরেই পানি ভর্তি বাথটাব। মেঝেতে পানির উপস্থিতি থাকায় বেশ কয়েকবার পা পিছড়িয়েছে মাহি। পড়তে গিয়েও বারবার বেঁচেছে মেয়েটা। তবে সে বাঁচা কি আর বেশিক্ষণ স্থায়ী হয়? মুগ্ধটাকে টেনে এনেই ধুম করে ছুঁড়ে ফেলল পানি ভর্তি বাথটাবে। মুহূর্তে একটুখানি সময়ের জন্য তলিয়ে গেল মাহি। হাত পায়ে ছোট লেগেছে ভীষণ। রয়ে শুয়ে পানি থেকে ঘাড় উঠাতেই ঝাপসা চোখ দুটো কেমন স্পষ্ট হলো ধীরে ধীরে। মাতাল ভাবটা বোধহয় পুরোপুরি না কমলেও ক্রমশ কমেছে তার। সেই সাথে বাড়ছে মাথার যন্ত্রণা। মাহিরি কিয়তক্ষণ এক দৃষ্টিতে সম্মুখে দেখাতেই হঠাৎ করে পুরো শাওয়ার রুম ঝলমলিয়ে উঠল সফেদ রঙা আলোতে। হুট করে আসা তীব্র আলো ঝালকানিতে চোখ দুটো খানিক কুচকে ফেলল মাহি। এরই মধ্যে বাঁ হাতে টের পেল এক হ্যাঁচকা টান। তড়িত চোখ খুলল মাহি। সামনে তাকাতেই দেখে মুগ্ধ কেমন শক্তমুখে তার হাতগুলো রাব করছে। প্রথম ব্যথা না লাগলো, এবার যেন বড্ড ব্যথা পাচ্ছে মাহি। লোকটা এভাবে চামড়া ঘষছে কেন তার? সে কি চাইছে তার গা থেকে চামড়া তুলে ফেলতে? মাহি এরূপ ব্যথা সইতে পারল না বেশিক্ষণ। মেয়েটা কেমন আধো আধো স্বরে কোনো মতো বলল, আহ, কষ্ট হচ্ছে আমার, ব্যথা পাচ্ছি আমি, ছাড়ুন আমার হাত। শুনছে না মুগ্ধ। মেয়েটার কথা আদেও কানে তুলল কিনা কে জানে। ছেলেটা কেমন বেপরোয়ার ন্যায় মাহির গা ঘষছে। ভাব এমন, মাহির গায়ের বুঝি লেপ্টে আছে ভীষণ ময়লা, আর সেই ময়লা ঘষে ঘষে তুলছে মুগ্ধ। ছেলেটা আজ এত বেপরোয়া হলো কেন কে জানে। সে মাহির হাত দুটো ঘষে দিয়ে হঠাৎ করে দৃষ্টি তাক করলো মাহির মুখ পানে। এই মুখ, ওই ঠোঁট, এগুলো শীত স্পর্শ করছে। কথাগুলো ফের মাথা ছাড়া দিয়ে উঠতে নিঃশ্বাস ভারী হলো মুগ্ধের। ছেলেটা মুহূর্তেই হয়ে গেল অ্যাগ্রেসিভ। তৎক্ষণাৎ মাহির গলা চেপে ধরে মুখটা বেশ খানিকটা এগিয়ে এনে কটমট করতে করতে আওড়ালো, এই তুই আমার না? ওই কুত্তার বাচ্চা, উত্তর দে। তুই আমার না? আমারটা খাচ্ছিস, আমারটা পড়ছিস, আমার কাছে থাকছিস, আর তার মানে তুই আমার হলি না? বল, হলি না আমার তুই? আমার হয়ে থাকলে আমার জিনিসের অন্য কেউ হাত লাগালো কেন? এই বান্দির মেয়ে, উত্তর দে। তুই হাত লাগাতে দিলি কেন? তোর এত শখ কেন ওই পুরুষের ছোঁয়া পাবার? উত্তর দে জানোয়ারের বাচ্চা, না হলে আজকে তোকে মেরে ফেলবো আমি। অর্ধেকটা শরীর পানিতে ডুবে আছে, বাকিটা অবশ হয়ে যাচ্ছে ব্যথায়। তারপরেও এহেন গলা চেপে ধরা। কোথায় যাবে মাহি? কীভাবে কথা বলবে সে? লোকটার কথাবার্তা কিছুই তো মাথায় ঢুকছে না তার। মাথাটা কেমন ঝিমঝিম করছে মনে হচ্ছে। এদিকে এবারেও মাহির মৌনতা দেখে কঠিন হলো মুগ্ধ। একবার চাইলে মেয়েটাকে এক্ষুনি মেরে ফেলতে, তবে কিছু একটা যেন বাধা দিচ্ছে তাকে। কিন্তু সেটা কি? আর কোনো হদিস নেই তার কাছে। মুগ্ধ মাহির গলা ছেড়ে দিতে উদ্যত হতে হঠাৎ তার নাকে ভেসে এলো এক অপরিচিত উটকো গন্ধ। মুগ্ধ ভ্রু গোটায়। সন্দিহান হয়ে ফের নাক এগিয়ে আনে মাহির মুখের কাছে। আবারও এক লম্বা নিঃশ্বাস টেনে হতবাক হয় যুবক। অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে শুধালো, এসব কে দিয়েছে তোকে? উফ, ফাইনালি ও জানতে পারলো। এবারেও নিশ্চুপ মাহি। শক্ত হলো মুগ্ধের চোয়াল। বিচক্ষণ পুরুষ একে একে দুই মেলালো। অতঃপর কঠিন মুখে ফের তৎপর হলো মেয়েটার গা ঘষতে। তার অমন ঘষা মাঝে সত্যি সত্যি মেয়েটার গায়ের চামড়ার বেশ কিছু জায়গা ছিলে গিয়েছে ইতিমধ্যে। মাহি কাঁদছে অনবরত। বারবার আর্তনাদ করে জানাচ্ছে, আল্লাহ, ব্যথায় কলিজাটা ফেটে যাচ্ছে আমার, একটু রহম করুন দয়া করে, প্লিজ ছেড়ে দিন আমায়, কেন এত কষ্ট দিচ্ছেন? মাহির কথাগুলো এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। তখনকার অমন মাতলামি কিংবা পাগলামি নেই কণ্ঠে। অ্যাগ্রেসিভ পুরুষ খেয়াল করেনি সে কণ্ঠ। সে তো মত্ত নিজের পাগলামিতে। মাহির হাত পা ঘষে শেষ হলে মুগ্ধ এবার এগোয় মাহির গলার কাছে। শক্ত হাতে সেখানেও ঘষতে ঘষতে বিড়বিড়িয়ে আওড়ালো, আর কোথায় ছুঁয়েছে তোর? আর কোথায় কোথায় স্পর্শ করেছে ওই বাস্টারটা? শরীর আর মাথার যন্ত্রণায় মরিয়া মাহি। সারা গা জ্বলছে পানির স্পর্শে। হাত দুটো তালুর চামড়া ফেটে লহু গড়াচ্ছে। হাতে লাল হয়েছে বাথটাবের একাংশ, তাতে লাল হয়েছে
বাথটাবের একাংশ। মুগ্ধের হঠাৎ চোখ পড়ল সেথায়। সে থামল। এক মুহূর্ত লহুতে রঞ্জিত পানির দিকে তাকিয়ে থেকে হঠাৎ ভাবল, এত কিছু কেন করছি আমি? কেন এমন করছি ওর মতো একটা চরিত্রহীন বিশ্বাসঘাতক মেয়ের জন্য? কেউ মাতাল হলেও নিজেকে এত সস্তায় অন্যের কাছে বিলিয়ে দিতে পারে? ও তো আমার শত্রু। ও মরলেই কি আর বাঁচলেই কি? ও তো স্বেচ্ছায় সিটের কাছে এসেছে। বলতে গেলে ওর আর বাদবাকি স্ল্যাটেদের মধ্যেও কোনো পার্থক্য নেই। থমকায় মুগ্ধ। আগের তুলনায় রাগ অনেকটাই কমে গিয়েছে তার। মনে মনে জমেছে এক আকাশসম ঘৃণা। ঘৃণার তোড়ে জ্বলছে মস্তিষ্ক। তাকে শক্ত করে জানাচ্ছে, সি ইজ আ স্লাট। ও মোটেও নরম স্বভাবের যোগ্য নয়। এখন সময় এসেছে ওকে ওর যোগ্য ব্যবহারটুকুর সাথে পরিচয় করিয়ে দেবার। ফ্রম টুডে দি মনস্টার উইল শো হার দ্য অ্যাকচুয়াল বেস্ট। মুগ্ধ উঠে দাঁড়ায়। বাথটাবে ভিজে শরীরে বসে আছে মাহি। গায়ে পাতলা ফিনফিনে কাপড়টার আড়াল দিয়ে নারী কায়ার বেশিরভাগ অঙ্গ ফুটে স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে। মুগ্ধের দৃষ্টি এক মুহূর্ত সেটা পড়তেই যুবক তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলে অন্যত্র। কঠিন মুখাভাবে চাপা স্বরে ঠোঁট নাড়িয়ে আওড়ালো, ব্লাডি স্লাট। কথাটা বিড়বেড়ানোর মতো শুনিয়েছে অনেকটা। বাথটাবে ভিজে চুপচুপে হয়ে পড়ে থাকা মাহি শুনেনি কিছুই। মেয়েটার শরীর খারাপ লাগছে এবার। মাথাটা আর দাঁড় করিয়ে রাখতে পারছে না কোনো মতেই। মনে হচ্ছে এক্ষুনি গা গুলিয়ে বমি বের হবে মুখ দিয়ে। এদিকে মুগ্ধ মহাশয় অন্যত তাকিয়ে থেকে গায়ে জড়ানো ওভারকোটটা টান মেরে খুলে এনে তৎক্ষণাৎ মাহির মুখের দিকে ছুঁড়ে মারে। মাহি হকচকায়নি মোটেও। উল্টো সেকেন্ড খানেক পেরোতেই মেয়েটা কেমন ভক ভক করে বমি করে ভরিয়ে দিল পুরো বাথটাব। মুগ্ধ নাক সিটকে তাকালো একবার। পরক্ষণে মেয়েটার প্রতি একরাশ ঘৃণা জন্মালো তার মনে। বমির জন্য না, বরং মেয়েটার স্বভাবগত চরিত্রের জন্য। মুগ্ধার এক মুহূর্তেও দাঁড়ালো না সেথায়। তক্ষুনি গটগট পায়ে বেরিয়ে গেল। এদিকে বাথটাবে বসে একেধারে বমি করে যাচ্ছে মাহি। মেয়েটার এখন ক্লান্ত, বড্ড ক্লান্ত। এহেন ক্লান্ত শরীরে উঠে যাবার শক্তি পাচ্ছে না সে। দুর্বল আঁখি দুটো সেভাবেই মুদে ফেলতে লাগলো কেমন। দাম্ভিক কদমের জোরালো শব্দ হাঁটছে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। দুহাত পকেটে গুজে রেখে যুবক এগোচ্ছে মাহির ঘরের দিকে। তার পেছনে পেছনে কচ্ছপের গতিতে হাঁটছে এডউইন। মনস্টারের এহেন হুটহাট শান্ত স্বভাব বড্ড সন্দেহজনক তার জন্য। এডউইনের বিচক্ষণ মস্তিষ্ক আঁচ করতে পারছে আসন্ন প্রলয়ের আগমনকে। মনস্টার চুপচাপ এসে দাঁড়ালো মাহির ঘরের সম্মুখে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন মাথা নুইয়ে রেখেছে বরাবরের ন্যায়। মনস্টার প্রতিক্রিয়াহীন। ডান পকেট থেকে আলগোজের নিচের ঠোঁট ধারালো চাকুর মেঝেতে ফেলে দিতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন মধ্যে থেকে একজন তক্ষুনি ভীষণ বিনিময়ের সাথে হালকা ঝুঁকে চাকুটা মেঝে থেকে তুলে এনে মনস্টারের দিকেই এগিয়ে ধরল। মনস্টার এক মুহূর্তও চাকুটার পানে তাকিয়ে থেকে হুট করে এক হাতে চাকুটা তুলে নিয়ে অন্য হাতের বাহুতে পেঁচিয়ে ধরল গার্ডের ঘাড়। অতঃপর চোখের পলকে ধারালো চাকুর তীক্ষ্ণ আঘাত দিয়ে একের পর এক আঘাত বসালো গার্ডের ঘাড় বরাবর। বাহুর ভাঁজে আটকা পড়া ঘাট ছটফটাচ্ছে। কিয়তক্ষণ বাদেই তার এহেন ছটফটানি থামল। শরীরটা হয়ে গেল একদম স্থির। মুগ্ধ ছেড়ে দিল গার্ডের নিস্তেজ দেহটা। তাগে লুটিয়ে পড়ল মেঝেতে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা গার্ড, যিনি কিনা এখনো নুইয়ে রেখেছেন ঘাড়, বেচারা ভয়ে আতঙ্কে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। এডউইন আর দৃষ্টি দেখল সবটা। তার মধ্যে তেমন একটা হেলদোল নেই। মুগ্ধ নিজের হাতে থাকা রক্তাক্ত ধারালো চাকুটা কেমন ধীরে ধীরে অপর গার্ডের গায়ে মুছে দিচ্ছে। এহেন কাণ্ডে তটস্থ গার্ড মুখ খুলে যে কিছু বলবেন তারও তো জো নেই। মুখগহ্বরে জীবের উপস্থিতি থাকলে না বলতেন। এদিকে মুগ্ধ ধীরে ধীরে গার্ডের গায়ে চাকুটা মুছতে মুছতে আচমকা গার্ডের বুকের বাঁ পাশে খট করে বসিয়ে দিল পুরো চাকুটা। মুহূর্তেই গার্ডের মুখ দিয়ে বেরিয়ে এলো লৌহ। মুগ্ধ এক হাতে চাকুর গোড়া মোচড়াচ্ছে, আর এক হাতে তর্জনী এবং মধ্যমার ভাঁজে সিগার চেপে সুখ টান দিচ্ছে একটু একটু করে। যুবকের মুখে নেই তেমন উদ্বেগ। সে আদেও রেগে আছে নাকি নেই তা নিয়ে রয়েছে একরাশ সংশয়। অপর গার্ডের মৃত্যু নিশ্চিত হলেই থামে মুগ্ধ। একটানে গার্ডের বুক থেকে চাকুটা বের করে এনে গমগমে গলায় আদেশ ছুড়ল, কল মেইডেন। গুরুগম্ভীর কণ্ঠে শটান হয়ে গেল এডউইন। তক্ষুনি ওপর নিচ মাথা নাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। মুগ্ধ রয়ে শুয়ে পা বাড়ায় মাহির কক্ষে। মুখটা কেমন গম্ভীর যুবকের। কপালে চামড়া টান টান। কক্ষের মাঝ বরাবর পা রাখতেই দাঁড়ালো মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারে লম্বা এক টান বসিয়ে আলগোছে ঘাড় উঁচিয়ে তাকালো। মাথার ওপরে সিলিংয়ে ঝুলছে বড়সড় ক্রিস্টালের ঝাড়বাতি।
সম্মুখের সম্পূর্ণ দেয়াল জুড়ে থাকা বড় জানলাটা খোলা, বিধায় সাই সাই করে বাতাস ঢুকছে পুরো কক্ষে। সে বাতাসের মৃদু দুলনিতে দুলছে ঝাড়বাতি। মুগ্ধ এক মুহূর্তে নীরবে তাকিয়ে রইল ঝাড়বাতির পানে। অতঃপর সময় নিয়ে ফের ঘাড় নামিয়ে হাঁটা ধরল জানলার পাশে বিছিয়ে রাখা কাউচের দিকে। গম্ভীর পুরুষ, পুরো শরীর এলিয়ে বসল কাউচে, পা দুটো বিয়াদবের ন্যায় ফাঁক করে রাখা, পিঠ ঠেকানো পেছনে। চোখ দুটো আয়েসে বুঝে রেখে সিগারেট শুকটান দিচ্ছে মুগ্ধ। ঠোঁটের ফাঁক গলিয়ে বেরোচ্ছে গুনগুন শব্দ, বোধহয় গান গাইছেন তিনি। হোয়ার ইজ মেইডেন? গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মিলা। এক হাতে খপ করে চেপে ধরে রেখেছে জামার এক অংশ। মাথা নুইয়ে রাখলেও দৃষ্টি তার এলোমেলো, গলায় স্বরের অভাব। এডউইন ভ্রু গোঠায়। গম্ভীর যুবক এক কদম এগিয়ে আসতে তৎক্ষণাৎ হকচকে দু কদম পিছিয়ে গেল মিলা। এডউইন বুঝি এবারও বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠে চিরবিড়িয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? কানে কথা যাচ্ছে না তোমার? ভয়ের তো মিলা মাথা নাড়ায় অপর্ণিজ, নিঃশব্দে জানায় শুনছে। এডউইন এটুকু উত্তরে সন্তুষ্ট নয়। তক্ষুনি মেয়েটাকে দিল আরেক ধমক। মুখ দিয়ে কথা বলো, ইউ ডাম্প! আঁতকে ওঠে মিলা। হাত পাগুলো কেমন কাঁপছে তার। লোকটাকে কি যে ভয় পাইছে! এমনিতে এডউইন লম্বা চওড়া দেহের অধিকারী হলেও তার মুখটা দেখলেই অন্তরাত্মা শুকিয়ে যায় মিলার। লোকটার হলদেটে ফর্সা মুখখানা আরভাবে পড়ে আছে গভীর এক দাগ, যার শুরুটা বাম পাশের ভ্রুয়ের ওপর থেকে হলেও শেষ হয়েছে ডান পাশের গাল বরাবর। বাম চোখ বাদবাকি স্বাভাবিক মানুষের মতো হলেও ডান চোখটা কেমন অদ্ভুত, একদম ভূতের চোখের মতো ছোট্ট পিউপল। তা দেখলেই ভয়ে চোটে মুখ দিয়ে কথা বেরোয় না মিলার। এই যে এখন বেরোচ্ছে না। এদিকে মিলার অমন দীর্ঘস্থায়ী নীরবতা দেখে সে কি রাগ এডউইনের। ছেলেটা তক্ষুনি দাঁতে খিচে দিল আরেক ধমক। গ্লুপায়া, আমি এখানে তোমার ঢং দেখতে আসিনি। গ্লুপায়া মানে হচ্ছে স্টুপিড। মনস্টার মেইডেনকে ডাকছে। উনি ওনার রুমে নেই কেন? কোথায় আছেন তিনি? তোমায় কিছু বলে গিয়েছে? মিলা দুধারে মাথা নাড়াবে ঠিক তখনই এডউইনের পেছন থেকে ভেসে আসে মেডউইনের পাক্কা নাটকীয় কণ্ঠ। আমায় খুঁজছো নাকি এডউইন? কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ শোনা মাত্রই শরীর ঘুরিয়ে পেছনে তাকায় এডউইন। সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেইডেন, গায়ের উপর জড়ানো ভারী শাল, সম্পূর্ণ মুখমণ্ডলে পানি ছিটাফোটা স্পষ্ট। এডউইন এক মুহূর্ত পরখ করল মেইডেনের শান্ত হাবভাব, পরক্ষণে ভ্রুকুচকে সন্ধিহান গলায় শুধালো, এত রাতে ঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন আপনি? মধ্যবয়সী স্মৃতি হাসলেন। ডান হাত দিয়ে শালের একাংশ ধরে ধীরে ধীরে নিজের ভেজা মুখখানা মুছতে মুছতে জবাব দিলেন, কোথায় আর যাব, ব্যাকইয়ার্ডে গিয়েছিলাম। ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। এই অন্ধকারে? কথার পিঠে পাল্টা প্রশ্নে মোটেও হকচকায়নি ইরা। উল্টো পাক্কা জাত অভিনেত্রীর ন্যায় নাটক দেখালো মুখের। গলায় ব্যাপক শান্তভাব ঢেলে বলল, আমার আবার অন্ধকার আর আলো কি? দূরেই তো এক আমার জন্য। সে যাকগে, শুনলাম মনোজ স্যার নাকি আমায় ডাকছেন এত রাতে। কোনো বিশেষ প্রয়োজন? এডউইনের গম্ভীর হলো। এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাতে আলগোজে সামনে বাড়িয়ে ইশারা করলো এগোতে। বলল, জানি না, চলুন। সরু করিডোর দিয়ে হাঁটছে মেইডেন। যত পথ এগোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে তার শীতস্পন্দন। চারপাশের অত ঠান্ডা থাকা সত্ত্বেও কপালটা কেমন দরদরিয়ে ঘামছে তার। মেইডেন বারবার নিজের কপালখানা কোনো মতে হাতের তালু দিয়ে মুছে নিচ্ছেন। মাথাটা কেমন টনটন করে যাচ্ছে। মনের মধ্যে বারংবার উত্থাপিত হচ্ছে এক আকাশম্ভ দুশ্চিন্তা। মনস্টার তাকে কেন রাখলো? সে কি কোনোভাবে টের পেয়ে গেল এসবের পিছনে তার হাত রয়েছে? কিন্তু কিভাবে পাবে? সে তো সবটা বেশ সূক্ষ্মতার সাথে করেছে। শত শত চিন্তায় জর্জরিত ইরা টেরই পেল না সেই কখন যে তিনি মাহির কক্ষের সামনে এসে দাঁড়িয়েছেন। নিজ ভাবনায় নিমগ্ন মেইডেন বিরতিহীন কদম সামনে এগোতেই হঠাৎ ধাক্কা খেলে কারো শক্তপোক্ত পিঠের সঙ্গে। মেইডেন হকচকালেন। তড়িতে দু কদম পিছিয়ে গিয়ে ঘাড় উঁচিয়ে দেখলেন সম্মুখে কেমন পাহাড়ের ন্যায় সটানভাবে দাঁড়িয়ে আছে এডউইন। মেইডেন বুঝলেন না এডউইনের হঠাৎ থেমে যাবার কারণ। তিনি খানিক দোনমনো করে আলগোছে জিজ্ঞেস করলেন, কি হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন যে? গো ইনসাইড। এডউইনের সোজাসাপটা উত্তরে ভরকালেন ইরা। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই খেয়াল করলেন তিনি মাহির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তৎক্ষণাৎ চকিত দৃষ্টি ঘোরালেন ইরা। ভ্রু কুঁচকে তাকালেন এডউইনের পিঠের দিকে। ছেলেটা হঠাৎ করে মাহির ঘরে যেতে বলছে কেন তাকে? মেইডেন কেমন কাচুমাচু করছেন। বারবার হাত দিয়ে ঘরমাক্ত মুখখানা মুছে নিচ্ছেন। কণ্ঠ খাদে নামিয়ে ফের শুধালেন, কিন্তু কেন? তক্ষুনি পিছনে ফিরল এডউইন। এক হাতে শক্ত করে চেপে ধরল মেইডেনের ডান হাতের কনুই। ইরা কেমন হতবাক হয়ে গেল ছেলেটার অমন উদ্ভট কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুঁড়ে যেই না কিছু আওড়াবেন অমনি শোনা গেল এডউইনের রুক্ষ কণ্ঠ,
গিয়ে জিজ্ঞেস করে আসুন কেন। কথাটা বলতে না বলতেই মেইডেনকে এক হ্যাঁচকা টানে ঘরের ভেতরে ছুঁড়ে ফেলল এডউইন। মধ্যবয়সী এহেন অতর্কিত ঘটনায় তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। বেচারির নরম সরম নাকমুখও বোধহয় থুবড়ে গেল মেঝের ঘর্ষণে। ইরা হাঁপাচ্ছে। ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন ছলাৎ করে উঠল তার। পায়ের ওপর পা তুলে কাউচে বসে আছেন মনস্টার, ফুঁকছেন সিগার, দৃষ্টি তার বুজে রাখা। ইরা খানিক ঢোক গিলল তাকে দেখে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নুইয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসল মেঝেতে। গায়ে শালটা খানিক ঠিকঠাক করে নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুইয়ে কুর্নিশ জানিয়ে বলল, মইও পচেতে নিয়ে মনস্টার। এর মানে হচ্ছে, হ্যালো মনস্টার। মনস্টার শুনল কি না কে জানে। কেউ তখন একই রকমভাবে বসে থেকে আচমকা গম্ভীর অথচ শান্ত কণ্ঠে শুধালো, খালি হাতে এলি যে? কথাটা বোধগম্য হলো না ইরার। মধ্যবয়সী চোখমুখে স্পর্শ লেপটে গিয়েছে অবোধ ভাবস্রোত। মনস্টার আবার কি আনার কথা বলছেন তাকে? মেডউইন আগের ন্যায় মাথা নুইয়ে রেখে আলতো স্বরে জিজ্ঞেস করলেন, দুঃখিত মনস্টার, কিছু কি আনার কথা ছিল? এ পর্যায়ে চোখ খুলল মুগ্ধ। এ কি সুদর্শন যুবকের বাদামে চোখগুলো আমার লাল হয়েছে কেন? চোয়ালটাও কেমন কটমট করছে। চিরচিরায়িত স্বভাবে ঘাটটা এদিক ওদিকে নাড়াতে নাড়াতে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, ওই বান্দির মেয়েকে যা খাইয়েছিস সেটা সঙ্গে করে আনলি না কেন? এহেন বাক্যে ভরকায় মেডেন। পুরো বদন জুড়ে তার বয়ে গেল এক অদ্ভুত ঝঙ্কার। গুছিয়ে রাখা পা দুটো মাত্রাতিরিক্ত কাঁপছে বলে তৎক্ষণাৎ দুহাতে চেপে ধরেন নিজের পা দুটো। আতঙ্কে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, কি কিসের কথা বলছেন মনস্টার? আমি বুঝি। বাকিটা গলাতে আটকে গেল মেইডেনের। আতঙ্কে কণ্ঠে স্বর কাঁপছে তার। এদিকে তার অমন হড়বড়ানো দেখে তীক্ষ্ণ হলো মুগ্ধের দৃষ্টি। মারির ঝকঝকে দাঁতগুলো জিভটা খানিক পিষে এনে হাসলো কেমন। রয়েছে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক ছুড়ল, এডউইন। দরজার কাছে দাঁড়িয়েছিল বোধহয় বাধ্য এডউইন। হাতে দুটো বড়সড় স্বাস্থ্যবান পলিব্যাগ এবং খাঁজ কাটা চাবুক নিয়ে তক্ষুনি ঘরে ঢুকলো ছেলেটা। মনস্টারের কাছ থেকে দু কদম দূরত্বে দাঁড়িয়ে হাত দুটো এগিয়ে ধরল সামনে। এদিকে মেডউইন তটস্থ, ভয়ে নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড় তার। চোখ তুলে তাকানোর সাধ্য নেই বেচারির। তিনি কেবল খেয়াল করলেন একজোড়া রক্তাক্ত কদম তার নিকট এগিয়ে আসছে। মেডেন বুঝে গেলেন এ আর কেউ নয়, স্বয়ং মনস্টার। তিনি কেমন গুটিয়ে নিলেন নিজেকে। এরই মধ্যে পা দুটো হঠাৎ তার মুখোমুখি এসে থামল। অতঃপর মধ্যবয়সী আর কিছু ভাবতেই যাবেন অমনি তার মাথায় তালুর চুলগুলো চেপে ধরে মুগ্ধ। এহেন অতর্কিত আক্রমণে কোকিয়ে ওঠেন ইরা। চোখ মুখ কুচকে ফেলেন সঙ্গে সঙ্গে। মুগ্ধ তখন হাতে জোর বাড়ালো। ইরা চুলগুলো মুঠোয় চেপে ধরে মুখটা কেমন উঁচিয়ে তুলল নিজের দিকে। ব্যথায় কুপকাত মেইডেন। আচমকা ভুলবশত খুলে ফেললেন চোখ। তক্ষুনি তার চোখাচোখি হলো হিংস্র মানবের জ্বলন্ত চোখ দুটোর সনে। ইরার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মুখটা খুলতেই যাবেন, ঠিক তখনই খেয়াল করলেন মনস্টার নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছে পাশে। পেছন থেকে এডউইন নীরবে এগিয়ে এসে মনস্টারের বাড়িয়ে রাখা হাতে কোকেন ঢালল বেশ কিছুটা। ইরা হকচকিয়ে ওঠে এহেন কাণ্ডে। দুধারে মাথা নাড়াতেই তক্ষুনি মনস্টারের হিংস্র থাবার শিকার হলো তার মুখ যে শক্তপক্ত হাতের তালু চেপে ধরেছে ইরার নাক মুখ। বেচারি মুখ কুচকে রেখেছে সর্বশক্তি দিয়ে, তবে নাকের ফুটো কি আর বন্ধ হয়? নাক দিয়ে নিঃশ্বাস টানার সাথে সাথে শরীরে ঢুকছে উচ্চমাত্রার ড্রাগস। ইরার চোখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ। শরীরটা বড্ড ছটফটাচ্ছে তার। হাত পা ছুটছে বেশ, তবুও তিনি ছাড়া পাচ্ছেন না মনস্টারের হাত থেকে। প্রায় মিনিট পাঁচেক ধরে মেইডেনের মুখ চেপে রেখে তা হাত ছড়ায় মুগ্ধ। দ্বিতীয়বার একইভাবে হাতটা সফেদ রঙা কোকেন পাউডার দিয়ে পরিপূর্ণ করে ফের চেপে ধরে মেইডেনের নাক মুখ। এ পর্যায়ে নাক দিয়ে লহু গড়াচ্ছে মেইডেনের। শরীরের ছটফটানি কমে গিয়ে ভর করেছে টলুনি। মস্তিষ্কটা বোধহয় এখনও একটু আদ্র সজাগ তার। মুগ্ধ থেমেছে। দ্বিতীয়বার পাশে হাত বাড়াতেই এডউইন এবার এগিয়ে দিয়েছে চাবুকটা। মুগ্ধ শক্ত করে ধরল চাবুকখানা। রয়েছে দু কদম পিছিয়ে গিয়ে ইরার উদ্দেশ্যে কটমটিয়ে বলল, রান ইউ এক্সকার্ট, রান। যত দ্রুত দৌড়বি তোর বাঁচার চান্স তত বেশি। ভুলেও পায়ের গতি থামালে তোর মরণ কনফার্ম। ইরা বোধহয় শুনল কথাটা। বাঁচার ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতো উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমল পায়ে উল্টো পথে পা বাড়াতে হঠাৎ তার পিছে বরাবর আঘাত করলো খাঁজ কাটা চাবুকে। তক্ষুনি ব্যথায় আর্তনাদ করে ওঠে মেইডেন। পা দুটোর সামনে এগোনোর সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব
তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগে টান বসালো। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল ইরার পিঠ। জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মিলল তরলে রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামেনি, ফের গর্জে উঠে বলল, রান। ইরা এবার সত্যি সত্যি দৌড়াচ্ছে, টলমল পায়ে যেভাবে পারছে সেভাবে দৌড়াচ্ছে। পেছন পেছন ধীর পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগার বের করে এনে লাইটার ধরালো তাতে। মুহূর্তেই ধুমায়িত হলো মুখমণ্ডলের চারপাশ। যুবক বাঁ হাতের আঙুলের ভাঁজে সিগার ধরে রেখে এগুচ্ছে কেমন, আরেক হাতে মেঝেতে হেঁচড়ে আনছে চাবুকটা। এরা কয়েক কদম দৌড়ালেই পেছন থেকে আরেকবার আঘাত করে বসে মুগ্ধ। এরা বোধহয় আজ বড্ড শক্ত, নিজের প্রাণ বাঁচাতে সে কি প্রয়াস তার। গা থেকে টুপটুপিয়ে লহু ঝরলেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধ এবার ইচ্ছে করে ইরার পা বরাবর আঘাত বসায়। মুহূর্তেই সম্মুখে উল্টে পড়ল ইরা, নাক মুখ থুবড়ে পড়ল মাটিতে, হয়তো ফেটেও গিয়েছে কয়েক জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসল, পিয়ার্সিং করার ঠোঁটটা হালকা নাড়িয়ে চাড়িয়ে বিড়বিড়ালো, ব্লাডি হেল, নাও ইউ আর গন। বলতে না বলতে ইরা শরীরে বেধড়ক আঘাত বসল চাবুকের। মুহূর্তে মধ্যভাষী আর্তনা ছড়িয়ে পড়ল পুরো প্যালেস জুড়ে। নিচতলা সকল মেয়েরা কেমন দৌড় আটকে বসে আছে ঘরে। এখনকার এটাই তো নিয়ম, কেউ চেঁচিয়ে মরে যাক কিংবা মার খেয়ে বাইরে বের হয়ে কেউই এগোবে না সাহায্যের জন্য। ওদিকে তিনতলার মার্বেলের মেঝেটায় লেপ্টে গিয়েছে লাল তরলে। ইরা ক্রমশ নিস্তেজ হচ্ছে, তার চোখ দুটো প্রায় নিবু নিবু, কণ্ঠে ফুঁড়ে আর বেরোচ্ছে না আওয়াজ। মুগ্ধ তার আলগোছে ঢুকে এসে এক হাত ইরাকে কাঁধে তুলে নিল। তারপরে করিডোরের রেলিংয়ের কাছে এগিয়ে এসে হুট করে কাঁধ থেকে ইরাকে ছুঁড়ে ফেলল নিচে। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুনল আবার পড়ে যাওয়ার শব্দটা। সে কি বিকট আওয়াজ! মুগ্ধ কেমন বাঁকা হেসে উকি দিল গ্রাউন্ড ফ্লোরে। মেঝেতে উপর হয়ে পড়ে আছে মেইডেন, শরীরের নিচ দিয়ে ভেসে যাচ্ছে লহু। মুগ্ধ কেমন বাঁকা হেসে তাকিয়ে রইল কিয়তক্ষণ, ঠোঁট পিষে বিড়বিড় করল, হ্যাপি জার্নি। মাথাটাই বোধ হয় 2 টন ভার জমেছে, শরীরটা বুঝি অবশ, হাত দুটো ছিঁড়ে যাচ্ছে কেমন, এক ভূতা যন্ত্রণায় ছটফটাচ্ছে শির। চোখ দুটো পিটপিট করে খুলল কোনো রকম, চোখের সামনে সব কিছু ঝাপসা দেখাচ্ছে। অদূরে বোধহয় দাঁড়িয়ে আছে কেউ। সিট তৃষ্ণার্ত কণ্ঠে কেমন ছটফটিয়ে বলল, হে, কে ওখানে? আমাকে একটু পানি দাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্রই সম্মুখ থেকে ভেসে এলো কারো দৃঢ় কণ্ঠ। গলার সমান পানির মধ্যে ডুবে থেকেও পানি চাইছো সিট? চাইলে যত ইচ্ছে সেখান থেকেই খেয়ে নাও। কণ্ঠটা বড্ড পরিচিত সিটের, এই যে এডউইনের। সিট কেমন ফুপিয়ে উঠল তার কথা শুনে। ঘাড় বাঁকিয়ে নিজের আশপাশটা পরখ করে দেখল সে এক বিশাল কাঁচের টেস্ট টিউবের মধ্যে বন্দি, গায়ে এক চিলতে শক্তি আর অবশিষ্ট নেই। সিট কেমন অসহায় চোখে তাকালো সম্মুখে, কষ্টে জর্জরিত হয়ে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন এডউইন, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। গতকাল ওই মেয়েটাই। সিটের কথা শেষ হবার আগেই ঘর কাঁপিয়ে হেসে উঠে এডউইন। এহেন হাসির শব্দে হতভম্ব সিড কিয়তক্ষণ বাদেই শুনল এডউইনের তিরিক্ষি কণ্ঠ, আর কত নাটক করবে সিড? এবার অত্যন্ত মুখে থেকে ওই অদৃশ্য মুখোশটা সরাতে পারো। আকাশ ভেঙে পড়ল সিড, মুখাবয়বে তার সে কি হতবাকতা। এডউইনের কথা যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না বেচারা। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্পষ্ট বেরোল, কি বলছেন আপনি এডউইন? মুখোশ মানে? এ পর্যায়ে কঠিন হলো এডউইনের মুখাবয়ব। হাত দুটো চলে গেল কোমরের পিঠে, শক্ত চোয়ালে জবাব দিল, মিস্টার সিদ্ধার্থ উর্ফে ড্যানি হেরিস, উই নো তুমি নিকোলাসের খাস পার্সন, সো স্টপ প্রেটেন্ডিং নাও। পানির মধ্যে গা ঝাঁকে উঠল সিডের, মুখে কেমন অবিশ্বাসের ছাপ। ছেলেটা আশ্চর্য বনে গেল এহেন কথায়। মুখবয়বে দৃঢ় ভাব বজায় রেখে দুর্বল কণ্ঠে যেই না কিছু আওড়াবে, অমনি তার চোখ গেল লাল আলোয় নিবজ্জিত ঘরটার দরজার পানে। সেখান দিকে একজন ভেতরে ঢুকছে হয়তো। মানুষের মুখ স্পষ্ট দেখছে না সিড। বলিষ্ঠ পুরুষের বাহাতে মুঠোয় গোলাকার কিছু একটা ঝুলছে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত শিগার দেখে সিট বুঝে গেল এই লোক মনস্টার ছাড়া আর কেউই নয়। সিট তটস্থ হলো, ভয়ের তো শুকনো ঢোক গিলে নজর ঝুঁকালো। ওদিকে মনস্টার পদার্পণ করেছে ঘরের একদম মাঝখানে বিছিয়ে রাখা ডিভানের ওপর। হাতের নির্জীব বস্তুটি ডিভানের পাশে রেখে খোদ এক হাত উঁচিয়ে রাখলো ডিভানের গায়ে। সিট বেচারা আতঙ্কে হড়বড়িয়ে বলে ওঠে, মনস্টার, ফরগিভ মি, বিশ্বাস করুন যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই। মেয়েটা নিজেই গত রাতে আমার ঘরে এসেছিল, আমি ওকে চলে দিতে বলেছিলাম, কিন্তু বাকিটা বলার আগে কেঁদে ওঠে সিড। এদিকে মুগ্ধ তখন কুটিল হেসে বলে ওঠে, ঘরের দরজা কে লাগিয়েছিল সিড? এহেন কথায় কেন যেন থতমত খেয়ে গেল সিড। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করতে গিয়েও আটকে গেল কোথাও। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিডের মুখ পানে। পায়ের ওপর পা তুলে নাচতে নাচতে বলল, ওহ সিড, ডোন্ট টেল মি নাও যে দরজাটা 1.5 ব্যাটারি লাগিয়েছে। যেই মেয়ে নিজের পরিপূর্ণ হুঁশেই ছিল না,
তার আবার প্রাইভেসি চিন্তা আসবে কোত্থেকে? আটকে গেল সিড। কথা বাধা পড়ল মুখে। মুখটা হয়েছে চোরের মতো। মুগ্ধের দৃষ্টি এড়ায়নি কিছু। সে কেমন বাঁকা হেসে বিচক্ষণতার সঙ্গে বলে উঠল, তুই জানতি সিড, আমি আমার শত্রুদের ওপর কখনোই প্রত্যক্ষভাবে নজর রাখি না, বাট আমি ওদের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি। আমি তোদের ছাড় দিয়ে রেখেছি ঠিকই, তবেই তোর এটাও মাথায় রাখা উচিত ছিল আমি আমার ভাগে টান পড়লে আমি কাউকেই ছেড়ে দিব না। থামল মুগ্ধ। হাতের আঙুলের ভাঁজে গুজে রাখা সিগারেট ফের ঠোঁটের ফাঁকে গুজে দিল এক বিরাট টান। অতঃপর মুখ থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের বলা শুরু হলো, প্রথম দিন থেকেই তুই ওই বান্দির মেয়ের প্রতি ইন্টারেস্টেড, সেটা আমি জানতাম। আমি তোকে ওয়ার্ন করেছি, তবুও তুই এগিয়েছিস। ইরার সাথে প্ল্যান করে সেদিন ইচ্ছে করে ওকে বাগানে নিয়ে গিয়েছিলিস মারার জন্য। হ্যাঁ, আমি তো সেই দিনই তোকে মেরে ফেলতাম, বাট পরে ভাবলাম থাক না, আর একটু খেলি তোর সাথে। তবে তুই যে নিজেকে খুবই বেশি চালাক মনে করিস সেটা তো ঠিক না। একটুখানি থেমে যুবক ফের কপাল চুলকে সন্দিহাল গলায় বলতে লাগলো, আচ্ছা এবার বলতো, ওই 1.5 ব্যাটারির মধ্যে কী এমন পেলি যার জন্য ওকে বেড অবধি নিতে এতটাই মরিয়া হয়ে উঠলি? কী আছে ওর মধ্যে? হ্যাঁ মানলাম ওর চোখ দুটো একটু সুন্দর, পাপড়িগুলো ঘন ঘন, ঠোঁট দুটো মারাত্মক, হাসলে মনে হয় নির্ঘাত কলিজা ছিদ্র করে ফেলবে। মানলাম ওর বামগালের মাংসের অভাবে টোল পড়ে, তাতে কি? হ্যাঁ এটাও মানছি ও চুলগুলো থেকে নেশা ধরিয়ে দেওয়ার মতো ঘ্রাণ আসে, কান্না করলে চোখ দুটো মুক্তোর মতো চিকচিক করে, কথায় কথায় গাল ফোলায় পটকা মাছের মতো, রাগ করলে নাকের পাটা লাল হয়ে ফুলে যায়, খাবার খাওয়ার সময় গাল ভরে খাবার খায়, ধীরে ধীরে চিবোয় বেলুনের মতো। মানুষটা একদম এইটুকুন। বলতে বলতেই আনমনের বৃদ্ধ আঙুল এবং তর্জনীর মধ্যেকার দূরত্ব বাড়িয়ে হাতটা উঁচিয়ে তুলল মুগ্ধ। নিজ ভাবনায় নিমগ্ন থেকে ফের আওড়ালো, এইটুকুন মেয়ে একটা, পুরো 1.5 ব্যাটারির সমান, তাও কি তেজ! কথায় কথায় ঘাড় তেরামি করে, মাঝে মধ্যে মুখে ঝামটি দিলে কপাল থেকে 2-1টা চুল আছড়ে পড়ে গালে। আনমনে যখন হাঁটে তখন দূর থেকে ওকে দেখলে মনে হয় একটা ছোট্টখাটো প্রজাপতি উঠছে, একদম ছোট্ট। এক মুহূর্তে চুপ করে রইল মুগ্ধ। ছেলেটার চোখ মুখে স্পষ্ট মুগ্ধতা। পাশে দাঁড়িয়ে থাকে এডউইন হাঁ করে তাকিয়ে আছে এবারেও। মনস্টার সামনে না থাকলে বেচারা হয়তো এত করে নির্ঘাত নিজ গালের সপাটে কয়েকটা চর বসাতো, দেখতো সবটা আদৌ সত্যি কিনা, সত্যি সত্যি তাদের মনস্টার এসব বলছে কিনা। এদিকে সিড হঠাৎ কেসে উঠল। সে শব্দে ধ্যান ভাঙল মুগ্ধের। মানুষটা কি হক চকালো নাকি? মনস্টার বলে কথা, হক চকালেও থোড়াই কাউকে বুঝতে দেবে? সে তৎক্ষণাৎ নিজের মুখাবয়বে পরিবর্তন আনলো, কপালে রাগের ছাপ বসিয়ে কঠিন মুখে বলল, হ্যাঁ তো, তাই বলে ওর মতো একটা বান্দির মেয়েকে বেড়ে নিতে হবে? ছ্যাঃ ছ্যাঃ, কী দেখে মানুষের রুচি এমন হয় কে জানে। এদিকে সিড এখন হাসছে। মুখাবয়ব থেকে এতক্ষণের মুখোশটা একটানে ছিঁড়ে ফেলে নিজের আসল রূপে এলো যুবক। হিসিয়ে বলল, এই জন্যই ওকে বেড়ে নিতে চেয়েছিলাম। শত হলেও মনস্টারের স্পেশাল কেউ বলে কথা। তক্ষুনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। গাল বাঁকিয়ে ঠোঁট পিষে হাসতো একটুখানি, পরক্ষণে কঠিন গলায় শুধালো, ভুল ভাবলি সিড, সি ইজ জাস্ট আ ফাকিং টয় টু মি। তাও আবার মাত্র কয়েক মাসের জন্য। ওর প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস নেই, আর না কখনো হবে। সি ইজ নো ওয়ান টু মি, বাই দ্য হেল। বলতে বলতে পায়ের ওপর থেকে পা নামায় মুগ্ধ। কঠিন করল চোয়াল, দৃষ্টিযুগল নির্দিষ্ট করে নিয়ে একছত্র অধিপত্য ভরা কণ্ঠে বলল, যতদিন ও আমার কাছে আছে ততদিন ও শুধু আমার। এর মধ্যে ওর গায়ে আমি বাদে অন্য কেউ সামান্য ফুলের টোকা দিতে এলেও ওর দেহ থেকে প্রাণ আলাদা করার দায়িত্ব আমার। কেননা তুই তো জানিস আমি আমার ভোগ কারোর ভাগ্য সহ্য করতে পারি না। সো নাও কিপ ইউর আইস ওপেন। বললেই উঠে দাঁড়ায় মুগ্ধ। ডিভানের কাছে পড়ে থাকা নির্জীব গোলাকার বস্তুটিতে জড়ালো এক লাথি বসাতেই বস্তুটি গিয়ে ছিটকে পড়ল টেস্ট টিউবের দেয়ালে। এক মুহূর্তের জন্য সিট থমকালো। যেই দেখল বস্তুটি ইরার মাথা, অমনি ছেলেটা কেমন আঁতকে উঠল। দেখো, কর্ণগহরে শুনতে পেলে মুগ্ধের কুটিল কণ্ঠ, এনজয় ইউর হ্যাপি জার্নি উইথ ইউর পার্টনার। থামল মুগ্ধ। আঙুল দিয়ে ইশারায় কিছু একটা বোঝালো এডউইনকে। এডউইন মহাশয় তক্ষুনি এগিয়ে গেল টেস্ট টিউবের দিকে। টেস্ট টিউবের গায়ে লেগে থাকা সুইচগুলো একে একে চাপতেই সিট খেয়াল করলো টেস্ট টিউবের পানিগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। সিট বুঝলো তার হাতে আর বেশি সময় নেই। সে এবার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। মুগ্ধ ঘর ছেড়ে বেরিয়ে যেতে লাগলেই সে আচমকা পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, মনস্টার, তুই মানিস বা না মানিস, এই প্রথম তোর ভোগে তোর ভাগ বসানোর আগে অন্য কেউ ভাগ বসিয়েছে। এই আমি আধিপত্য দেখিয়েছি ওর ভেতরে। মরার আগে না হয় এইটুকুই বলে গেলাম। এই আফসোস তো সারা জীবন থাকলো।
থমকায় মুগ্ধের পদযুগল। চোয়াল ফুটল কটমটিয়ে। হাত ধরে কেবল মুষ্টিবদ্ধ হয়ে গেল আচমকা। কপালের রগগুলো দপদপিয়ে জ্বলে উঠল যেন। নির্দয় মানব এক হাতে নিজের ঘাটটা ডলতে ডলতে এডুইনের উদ্দেশ্যে গর্জে বলল, টেম্পারেচার বাড়া, সিদ্ধ কর জানোয়ারের বাচ্চাকে। ওদিকে পেছন থেকে সিট তখনও চেঁচাচ্ছে, ও হো জলে জলে, তোর ভোগ করার আগেই আমি ভাগ করে নিলাম, তাই জ্বলছে তাই না?